নমস্কার। শুভ Technical- সন্ধ্যা। শুভ সন্ধ্যা। টেকনিক্যাল গ্লিচ তো থাকেই, অনেকদিন পরে হচ্ছে তো ওই জন্য টেকনিক্যাল গ্লিচ আমাদেরকে মানায়। তো যাই হোক, আবার আমরা শুরু করলাম। আবার আমরা শুরু করলাম। ওটা ওয়াজ লাইভ নর্মাল লাইভটা কোথায় গেল? আচ্ছা, আচ্ছা, আবার তোরা শুরু কর। তুই প্রথমে কর যে আমাদের তুই প্রফেশনে কিভাবে এসেছিস, নাম থেকে আরম্ভ করে সবকিছু বল। নমস্কার, আমার নাম প্রিয়া সাঁতরা। আমি একজন মেকআপ আর্টিস্ট। আমার বাড়ি উত্তরপাড়া, হুগলি জেলায়। আমি বাংলায় অনার্স গ্র্যাজুয়েট। আর আমি এই প্রফেশনে এসেছি, এই প্রফেশনে ভালো লাগা ছোটবেলা থেকেই ছিল। আমি আমার গ্র্যাজুয়েশনের 3rd সেমিস্টার কন্টিনিউ করতে করতেই মেকআপ শিখেছি এবং তারপরে আমার পুরো অনার্সটা কমপ্লিট করার পরে দেন আমি এই প্রফেশন এই কাজটা করা শুরু করেছি। শিখেছিলাম আমি ক্লাস করতে করতে 3rd সেমিস্টার থেকে আমি কাজ শেখা শুরু করেছিলাম। দেন তারপর আমার 4th সেম, 5th সেম, 6th সেমে চাপও ছিল পড়াশোনার, তো সেই জন্য আমি রেগুলার করতে পারতাম না, প্র্যাকটিস করতে পারতাম না, সময় দিতে পারতাম না। প্রায় 1 বছরের বেশি সময় আমার অফ ছিল। তারপরে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এখন তুই লাস্ট কতদিন ধরে আছিস এই ইন্ডাস্ট্রিতে? লাস্ট আমি 2023 থেকে একদম ফুললি কাজ করছি, ফুল টাইম কাজ করছি। 2023 থেকে? একটু জোরে খালি কথা বলবো। আমার নাম হচ্ছে স্নেহা রাউত। আমার ঘর হচ্ছে কোন্নগরে। আমার স্কুল নাম হচ্ছে কানাজারি হাই স্কুল। আমার স্কুল পাশেই আছে। আমি 4 ক্লাসে পড়ি আর আমি প্রফেশনাল মডেল আছি। আমাকে এই মডেল হতে খুব ভালো লাগে। তাই? স্কুলে কটা বন্ধু তোর? অনেক। গোটা স্কুল। দাঁড়া, লাইভে একটু সবাইকে রেসপন্স করতে বলুন না, যদি শোনা যায় তো। করবে। যাই হোক, মোটামুটি অ্যাভারেজ তোর কটা বন্ধু আছে? ছেলে কটা মেয়ে কটা? তোদের কোয়েট স্কুল তো? হ্যাঁ, ছেলে কটা মেয়ে কটা? ছেলে একটাও নেই, মেয়েই আছে। সব মেয়ে বন্ধু? আরে ছেলে বন্ধুরা হেল্প করে, মেয়ে বন্ধুরা হেল্প করে না। না, আমার মেয়ে বন্ধুরা বেশি help করে। করে? এই তুই তো স্কুলে টিফিন নিয়ে যাস নাকি স্কুল থেকে টিফিন দেয়? নিয়ে যাই তো। নিয়ে যেতে হয়? হ্যাঁ। কি নিয়ে যাস? কোনো টাইমে পাস্তা নিয়ে যাই। স্কুলে পাস্তা খাস? স্কুলে পাস্তা নিয়ে যায়। ভগবান, ভেরি গুড। যাই হোক, এমন একটা দাঁড়া একটুখানি কমেন্টসটা পড়ে নি। আর্য প্রতিম লিখেছে, এবার ঠিক করে শোনা যাচ্ছে, শুভ সন্ধ্যা সবাইকে, তপশ্রী জানা। আর আর্য লিখেছে, এবার সব ঠিকঠাক শোনা যাচ্ছে। ওর একটু গলাটা খুব আস্তে, আসলে ও লাস্ট 3 দিন ধরে কিচ্ছু খাচ্ছে না বাড়িতে, ওই জন্য ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তাই তো? না, যাই হোক, কিছু করার নেই। না খেলে তো মোটা হয়ে যাবো, বল? তখন না আর খেলে তো- মডেলিং করা যাবে না। হ্যাঁ, এটাও তো একটা ঘটনা। সুতরাং আমাদেরকে রোগাও তো থাকতে হবে। দাঁড়া, আচ্ছা, এবার তোকে জিজ্ঞেস করছি যে হুম, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার পর তোর কিভাবে কাজের শুরু, কে তোর ইন্সপিরেশন, কে তোর গুরু, কিভাবে তুই শিখেছিস? আমার প্রথম গুরু মালবিকা পাত্র। আচ্ছা, তার কাছ থেকে আমি প্রথম মেকআপের কাজ শিখেছি। মেকআপের তো এটা তো একটা আর্ট। প্রত্যেকটা জায়গায় কিভাবে তুলি ধরতে হবে, যারা জানে তারা তো
তো অবভিয়াসলি জানবে যে কিভাবে তুলি ধরতে হবে, কিভাবে ব্লেন্ড করতে হবে। আর মেকআপের ম্যাক্সিমাম জিনিসটাই হচ্ছে ব্লেন্ড, যে একটার সাথে আরেকটাকে মেশানো। এবং সেইটা একদম শুরু থেকে আমার হাতে ধরিয়ে শুরু করিয়েছেন মালবিকা পাত্র ম্যাম। তার কাছ থেকে আমার প্রথম কাজ শেখা। আমি যেরকম বললাম 2022 সালে আমি তার কাছে প্রথম ওনার কাছে ক্লাস করেছি, ওনার কাছ থেকেই কাজটা শেখা। আর যদি বলেন যে কিভাবে ভালো লাগলো, হয় না যে ছোট থেকে আমাদের কিছু কিছু কাজ যেটা করতে ভালো লাগে, সেরকমই আমার ছোটবেলা থেকে সাজাতে বেশি ভালো লাগে। সাজতে তো আমি নিজে, আমাকে যারা সামনে থেকে দেখে বা চেনে, যারা আমাকে রেডি হতে দেখে, তারা নিজেও বলে যে তুই কি করে এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেলি, তুই কি করে এত তাড়াতাড়ি একটা শাড়ি পরে চলে এলি। তো সেটা আমি ঝটাকসে করে ফেলি। কিন্তু যেটা ব্যাপার হয়, অন্যদের ক্ষেত্রে তো ধৈর্য নিয়ে কাজটা করতে হয়, এবং করতে পারি, করার চেষ্টা করি আমি। আর তো মানে সেটা করতে আমার ভালো লাগে, সেই জন্য কাজটা শেখা, সেই জন্য প্রফেশনে আসা। তো এটার একটা ছোট্ট গল্প বলি আমি। তো আমি প্রথমে যখন মাধ্যমিক দিই, তখন তো আমার 16 বছর বয়স। তো আমি বলেছিলাম, আমি চেয়েছিলাম তখন থেকেই এই জায়গাটায় আসার। তো তখন তো আমি এমনি অনেক ছোট, আর আমাদের টাইমটাতে আমি 2016-তে 2017-তে আমি মাধ্যমিক দিয়েছি। তো ওই টাইমের ওই জেনারেশনে মানে আমাদের কাছে অনেকেই হয়তো ওই টাইমে ফেসবুক, ইনস্টাগ্রামটা আমাদের মাধ্যমিকের চলাকালীন অতটা বেশি ফেমাস ছিল না, কিন্তু ফেসবুক, ইউটিউব অনেকের কাছেই ছিল, কিন্তু আমার কাছে ছিল না। তো যে কারণে আমি কার কাছে শিখবো, কার কাছে যাব, তো এই ব্যাপারগুলোতে কোনো নলেজ ছিল না। বাড়িতে বলতাম, কিন্তু তখন বাড়ির লোকজনও বলতো যে না, এখন শিখতে হবে না, এখন আগে পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। এটা স্বাভাবিকভাবেই হয়তো সব বাবা মাই বলবে, আমার বাবা মাও তাই বলেছে যে পড়াশোনাটা আগে মন দিয়ে করো, তারপর বয়স হোক, তারপর শিখবে। তো তখন যথারীতি আমার শেখা হয়নি, আর আমি অপেক্ষায় ছিলাম যে কবে আমার 18 বছর বয়সটা হবে, যাতে আমি এটাতে আবার বলতে পারি ফোর্সফুলি যে আমাকে এবার শেখাতেই হবে। তো তারপরে 2019-এ আমার এইচএস দেওয়ার পরে, পরীক্ষার পরে যে শর্ট টাইম একটা ছুটি থাকে না, ওই টাইমটা থেকে আমি শুরু করেছি। ওই টাইমে আমি ফার্স্টে বেসিক ক্লাসে, মানে যেটা মানে মেকআপের নয় বাট বিউটিশিয়ানের যে বেসিক কোর্সটা, সেটা আমি শুরু করেছি ওই সময়। তারপরে তো আমার কলেজ শুরু হয়ে গেছে 2019-এ আগস্ট থেকে। এবার আমি তো 2019-এ ধরুন ওই মে জুন করে যে টাইমে পরীক্ষা শেষ হয়েছে, তারপরে ওই 15-20 দিনের একটা ছুটির পর থেকে আবার আমার এই বিউটিশিয়ানের ক্লাসটা শুরু করে দিয়েছি। তো তারপরে ওটা কন্টিনিউ করতে করতে আমার কলেজে ক্লাস শুরু হয়ে যায়। কলেজে আমার অনার্স ছিল, তো রেগুলার অ্যাটেন্ডেন্সের ব্যাপার ছিল, তো সেটার সাথে আমার ম্যানেজ করতে একটু প্রবলেম হচ্ছিল। তাও ওই চালিয়ে নিয়েছি আর কি, কষ্ট করে, যেহেতু ভালো লাগাটা ছিল সেই জন্য কষ্ট করে চালিয়ে নিয়েছি। তো সেখান থেকে শুরু। আর তারপরে আমি ওই কোর্সটা কমপ্লিট হয়েছে আমার 2020-তে, 2020-র একদম স্টার্টিংয়ে, জানুয়ারি ফেব্রুয়ারি করে। তো তারপরে এবার 2020 তো আমাদের কাছে সবসময় একটা কালো আলো আধারি জায়গা। মানে জাস্ট আমি সবে সবে ভাবছিলাম যে এরপরে এই প্রফেশনটাতে আরো কি করে এগোনো যায়। তার জন্য ভেবেছিলাম যে মেকআপটা, যেহেতু মেকআপটাই আমার ফার্স্ট ফোকাস ছিল, কিন্তু আমি জানতাম যে এটাতে বেসিক জিনিসটা আগে শিখে নিয়ে তারপরে আমি মেকআপে আসবো। তো সেই জন্য বেসিকটা আগে ভর্তি হয়েছি। ওটা কমপ্লিট করার পর আমি যখন মেকআপে আসতে যাচ্ছি, সেই সময় তো লকডাউন, করোনা, কোভিড, তো ওই পুরো ইয়ারটা বন্ধ। তারপর 2021 সালে যা হয় ফ্যামিলিতে, মানে মধ্যবিত্ত পরিবারে, যেটা একটা বিশাল ক্রাইসিস। তো তারপরে গিয়ে আর মেকআপের প্রফেশনটা টু বি অনেস্ট লাক্সারিয়াস। তো সেখানে আমি চাইলেই দুম করে তো এসে পৌঁছতে পারবো না। তো সেই জন্য আমি একটুখানি টাইম নিয়ে দেন 2021-এর একদম শেষের দিকে, মানে পুজোর পরে পরে করে, যার নাম বললাম আমি কিছুক্ষণ আগে, মালবিকা পাত্র, ওনার সন্ধান পেয়েছি। এবং ওনার বাড়ি শেওড়াফুলিতে। আমি বেসিক ক্লাসে গিয়ে, একজনের নাম না বললেই নয়, আমি বেসিক ক্লাসে গিয়ে আমার দিদি কাম বন্ধু এরকম একজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। তো সে মানে ওই হয় না যে অন্য মায়ের পেটের দিদি, এরকম সম্পর্ক আমার সাথে ওর। মানে এখনো পর্যন্ত আমরা দুজন একই প্রফেশনে আছি, কিন্তু ওই যে অনেকে বলে না যে একই প্রফেশনে থাকলে কখনো বন্ধু হয় না, শত্রু হয়, কিন্তু ও রিয়েলি আমার বন্ধু। আমাকে সবসময় বোনের মতো গাইড করে, আর আমি ওকে দিদির মতো রেসপেক্ট করি, ভালোবাসি। মানে আমার মা জানে যে ওর সাথে না আমার এরকম হয় যে বন্ধুদের সাথে সবাই যেরকম টাইপের কথা বলে, আমার সাথে ওর মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং, সব টপিকে কথা হয়। সব রকম কাজের বিষয় তো হয়, কাজের বাইরেও প্রচুর বিষয়, কোনো কিছু সমস্যা হলেও, বাড়িতে কারোর সাথে কারোর ঝামেলা হলে সমস্যার কথা হয়। তাহলে আমি টপিকসের মধ্যে নেই না? কেন নেই?
সমাজ কত বড় একটা হাসি দিল। বললাম না সবকিছু বিষয়ে কথা হয়, সবকিছু বিষয়ে কথা হয়। সবকিছু বিষয়ে কথা হয়। তো সেই দিদি ওই মালবিকা ম্যামের সন্ধানটা এনে দিয়েছিল। মানে ও তো শিখতে চাইছিল, তো ও বললো যে চল আমি শিখছি, মানে এরকম না যে আমি শিখতে চাইছি তো তুই যদি করিস, তো আমার যেহেতু ইচ্ছা ছিল সেটাও জানে। তো সেই সময় তারপরে আমরা দুজন একসাথেই ওখানে গিয়ে জয়েন করি। তো ওই মানে মালবিকা ম্যামের খোঁজটা আমাকে ওই এনে দিয়েছিল। আচ্ছা। তারপর আমরা একসাথে শুরু করি। তারপর তো এখন ওর মতো করে কাজ করছে, নিজের ও জায়গায় কোথা স্ট্যান্ড থাকে? করছে। ওর বাড়ি ডানকুনি। গান করে থাকে। ওর বাড়ি থেকে ওই 2-2.5 কিলোমিটার মতো দূরে ডানকুনিরই আরেকটা জায়গায় ওর বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, ও বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার থেকে ওই তাহলে দিদি তোদের গল্প 2-2.5 একদম মানে বছরের বড়। তুঙ্গে, হ্যাঁ, তাই তো? মানে সারাদিনের শেষে স্টক ক্লিয়ার হয় ওখানে, তাই তো? তোর এরকম কোনো বন্ধু নেই স্টক ক্লিয়ার বন্ধু? হ্যাঁ সব কিছু বলা, জানিস তো আমার মা আজকে আমাকে মেরেছে, বলিস? আছে এরকম কোনো বন্ধু? হ্যাঁ আছে? হ্যাঁ। সেরকম কিরকম, মানে কি, মানে কিরকম বন্ধু বল একটু শুনি। ভালোই বন্ধু। নামটা বল, সে একটু খুশি হবে। তার নামই হচ্ছে আরাধ্যা হ্যাঁ? মিশ্রা। আরাধ্যা মিশ্রা। আরাধ্যা মিশ্রা। হ্যাঁ, মানে সে নিজের মনের কথা বলে, আমি নিজের মনের কথা। মনের কথা। হ্যাঁ ক্লাস 4-এ পড়েও মনের কথা। হ্যাঁ বলে অবভিয়াসলি, আমরা এখনকার ছেলে মেয়ে। তোমরা ইনস্টাগ্রাম জানতে না তো কি হয়েছে, আমরা ইনস্টাগ্রামে আমরা রিলস জানি। বানাই। মানে ও মানে ভাবো যেটা আনলে সেটা আমাকে দেয়, আমি যেটা আনি আমি সেটা ওকে দিই। ও স্কুল না আসলো আমি ওর জন্য বসে আছি, ও আসলো না আমি ওর জন্য বসে আছি, এরম ভাবে বন্ধুত্ব আছে। আমি বকা খেলে ও বকা খাবে। ও বকা হবে? হ্যাঁ, এরকম একজন বন্ধু আমারও আছে। মানে আমাদের খুব মানে বন্ধু, মানে ও যেখানে বসবে আমি সেখানেই বসবো, এরা। কিন্তু ও যখন আমার সাথে কথা বলে না আমার কেমন লাগে, আমি ওর সাথে কথা বলি না তখন ওর কেমন লাগে। কোনোদিন এরকম হয়েছে যে ঝগড়া করে ও অন্য বেঞ্চে গিয়ে বসলো আর তখন তোমার মন খারাপ করছে? না ও আমার মানে সাথেই রেগে গিয়ে বসে। অন্য কারোর পাশে বসে পড়লো? না ও আমার সাথেই বসে। তোর পাশেই বসে? হ্যাঁ মানে টিফিন তো মোটামুটি শেয়ার টেয়ার হয়। হ্যাঁ। তুই তো তুই ক্রোচ কিনে যাস কেন বললি? পাস্তা। পাস্তা পাস্তা। নালে চাউমিন। পাস্তা না চাউমিন? হ্যাঁ। আর ও ও আনবে লুচি। লুচি? কম্বিনেশনটা কিন্তু ভালো, পাস্তা চাউমিন সাথে লুচি। তারপর আলু পরোটা আনে, অনেক কিছুই আনে ও। ও কি বেঙ্গলি তো? না না, তাহলে ও হচ্ছে বিহার। বিহারি? হ্যাঁ। ওই জন্যই আলু পরোটা নিয়ে আসে। যা, তোদের স্কুলের ঢোকার সময় একদিন আমি দাঁড়াবো, তোর এই বন্ধুর সাথে আলাপ করিয়ে দিবি, আমি ওর সাথে গল্প করতে করতে ওর টিফিন থেকে বের করে একটা লুচি খাবো। ঠিক আগে বলে রাখবি, একটাই কেন স্যার? আমি একটা লুচি খাই না। ও মা, ওকেও তো খেতে দিতে হবে বল। হ্যাঁ হ্যাঁ, সেদিনকে তোকে বলে দেবো, সেদিনকে তুই একটুখানি পাস্তা বেশি নিয়ে যাবি, ঠিক আছে? তোর মা তো এখানে পাস্তাই খাওয়ায়। না না, অনেক কিছু বানায় আমার। এই তো বললি পাস্তা আর চাউমিন বাদ দিয়ে কিছু দেয় না তোকে আর। আরে মানে দেয়, মানে আমার পছন্দ পাস্তা চাউমিনের ছাড়া আমি আর কিছু খাই না অতটা। স্যান্ডউইচ বানিয়ে দেয়, অনেক কিছু স্যান্ডউইচ বানিয়ে দেয়? হ্যাঁ, সব বানিয়ে দেয়। ম্যাগি বানিয়ে দেয়, যেটা আমার সব থেকে বেশি ফেভারিট। আচ্ছা, মানে টিফিন টাইমে খাস না টিফিন টাইমের আগে খাস? টিফিন টাইমেই খাবো। ও বাড়িতে দেখি টিফিন কোটে নিয়ে নেয় নাকি ব্যাগেই থাকে? না, আমার তো ব্যাগ থেকে বার করবো, হাতি আসবে তারপর খাবো। মানে টিফিন কোটোটা তোদের টিফিন টাইম করতে তোদের কাছেই থাকে? হ্যাঁ তাও সহ্য করে, অপেক্ষা করে। আমরা কিন্তু অপেক্ষা করতাম না। একজন টিচার ক্লাস থেকে বেরোনো আর আরেকজন ক্লাসে আসার মধ্যে যে গ্যাপটা, ওই টাইমে আমাদের একজন একটা একটা করে কৌটো খালি হতে থাকতো। না আমি তোরা মানে টিফিন টাইম অবধি অপেক্ষা করিস? হ্যাঁ, খুব ভালো ওরা। কি ভালো রে তোরা। না, যখন এখনকার বেল বাচ্চাদের বাজবে ব্যাপার তখনই আছে। খাবো। হ্যাঁ? যখন বেল বাজবে তখনই খাবো। ম্যানার্স। বাহ, আগে আমি করতাম। করতিস? হ্যাঁ করতাম। কিরকম? ভাবো, মা দিল কেক, মানে ম্যাম বেরোলো, কারোর সাথে কথা বলতে বলতে আমি যতদিন একটা খেয়ে, একটু খেয়ে নিতিস? হ্যাঁ একটা, তারপরে আবার বেরোলো আবার একটা খেয়ে নিলাম, এরাম। তারপরে তারপরে মানে এবার ভাবছি যে বেল বাজবে তারপরেই খাবো, তার আগে তাও শেষ হয়ে যেত টিফিনটা আমার। এবার যখন টিফিন টাইম হতো তখন কি করিস?
তখন তো অন্যদের দিকে জুজুজ করে তাকিয়ে থাকা ছাড়া কোনো কাজ নেই। খেয়ে নি। আগে তো খেয়ে নিয়েছিস, হ্যাঁ। তখন কি করতিস? বাকি যারা খেত তাদেরকে দেখবে। না না, আমার বন্ধু আমাকে দিত। সেইটা বল, সেইটা বল। আমি ওকে দিতাম না, আমাকে দিয়ে দিত, আমি খেয়ে নিতাম ব্যাস। দেবজাদাকে দেখলি তো? দেবজাদাদের হচ্ছে ইয়ে স্কুল ছিল, ডে বোর্ডিং স্কুল। ডে বোর্ডিং স্কুলের নিয়ম কি বলতো? ডে বোর্ডিং স্কুল থেকেই স্কুলে টিফিন দেয়, দুপুরে লাঞ্চ দেয়, সকালে ব্রেকফাস্ট দেয়, তারপরে বিকেলে বাসে ওঠার আগে একটা খাবার দেয়, খুব ভালো ভালো খাবার দেয়। তোরা বাড়িতে খেতো না কোনোদিন? মানে আমার ছেলে মেয়ে দুজনেরই, মানে আমাদের পরিবারে একটা দোষ আছে। দোষটা হলো এটা যে আমাদের পরিবারে আমার ছেলে মেয়ে পর্যন্ত সবার খাবার নিয়ে প্রবলেম, কেউ খেতে চায় না। খেতে চায় না? কোনো পছন্দের খাবার হলেও? কোনো পছন্দের খাবার তো মানে খাওয়াটা আমাদের কাছে খাওয়া থেকে পালানো। আমি স্টিল আজকের ডেট অবধি এখনো আমি তাই, আমাকে খাবার নিয়ে পেছন পেছন ঘুরতে হয়, তারপরে গিয়ে খান? তারপরে গিয়ে খাবো, তারপরে গিয়ে খাবার। বাড়ি থেকে ফোন করে জিজ্ঞেস, কি গো খেয়েছো কিছু? রোজ। আর এখন রুমা বুঝে গেছে, মিথ্যে কথা বললেই বলি এই যে ধোসা খেয়ে নিলাম, রুমা এখন বুঝে গেছে, বলছে ধোসা খেয়েছো মানে মিথ্যে কথা বলছো, ধোসা খেয়েছো মানে মিথ্যে কথা বলছো। ম্যামকে এটার জন্য লেগে থাকতে হয় পিছনে। এটা লেগে থাকতে, সত্যি লেগে থাকতে, মানে আমার এই খাবারটা নিয়ে একটা একটা সমস্যা আছে আমার, মানে আমার খেতে ইচ্ছে না করা, মানে সব কিছুকে সময় দেবো, খাবারকে সময় দিচ্ছি না, এটা হচ্ছে ব্যাপার। সময় দিচ্ছি না নাকি আপনার ইচ্ছা করে না বলে? ব্যাপারটা সেরকম না, ইচ্ছে ঠিকছে না, মানে আমার ঠিক খাবার সময়টাই হচ্ছে আমার সব থেকে বেশি কাজ করে, দুপুরবেলাটা। আচ্ছা। কিন্তু এই ফ্রুটস দেখলে তখন খেতে ইচ্ছে করে, ফল খেতে খুব ভালোবাসি। আমিও। তুই ফল খেতে ভালোবাসিস? আমিও তাই। এখানে কুহেলি মুখার্জি তোকে লাভ সাইন পাঠিয়েছে দুটো। কুহেলি লিখেছে এখন সাউন্ড ভালো আসছে, খালি তোরটা একটু আস্তে আসছে। জয় কর্মকার স্যার লিখেছে গুড ইভিনিং টু অল। জয় কর্মকার স্যার একজন খুব বড় ফটোগ্রাফার। জয়, দুজনেই হাওড়া, সব তোমার পাড়ার লোক, সব হাওড়া জেলা। যাই হোক, এখনো অবধি কটা শুট করেছিস তুই মোটামুটি? অনেক কথাই হয়ে গেছে, তাও বলতে পারছি না। 5-6টা? 5-6টা হয়ে গেছে, হ্যাঁ। 5-6টা হয়ে গেছে? হ্যাঁ, তারও মনে হয় বেশি। আরো মনে হয় বেশি। হ্যাঁ। কোনোদিন জেডি স্যারের নামই শুনিসনি? না কোনোদিন শুনিসনি? না। তুই তো শুনিসনি? আমি প্যাকেজ শুট তো এই ফার্স্ট টাইম করলাম। আচ্ছা আচ্ছা। কলকাতা বসন্ত উৎসবের নাম শুনেছিস? হুম। তুই শুনেছিস? কলকাতায় একটা বিশাল বড় বসন্ত উৎসব হয় দোলের বরানগরে। আগে। হ্যাঁ? বরানগরে। না না, বড়নগরে তো আমি থাকি। বড়নগরের লোক কলকাতা বসন্ত উৎসব করে ময়দানে। ময়দানে, হ্যাঁ ওটার কথাই, হ্যাঁ ময়দানে। ওটা বরানগরের কোনো গ্রুপ থেকে পোস্ট হয়েছিল, আমি সেটা দেখেছি। ওই গ্রুপ যেটা, সেই গ্রুপে মানে বিভিন্ন মানুষ তো পোস্ট করে, মানে সবাই যায়, মানে সারা পশ্চিমবঙ্গ থেকে কলকাতা বসন্ত উৎসবে আসে সবাই, কারণ ওখানে সমস্ত আর্টিস্টরা যায়, মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফাররা যায়। নেক্সট বসন্ত উৎসবে আমি কিন্তু আসছি। ভগবান চাইলে বসন্ত উৎসবে শুধু যদি আসিস, এত প্রচুর ছবি উঠবে, 2 হিউজ কন্ট্যাক্ট তৈরি হবে, দেখবি এমন কোনো মানুষকে হয়তো তুই কখনো খুঁজে পাচ্ছিস না, ভুলে গেছিস, তোর যোগাযোগ নেই, হঠাৎ দেখবি ওখানে দেখা হয়ে যাবে। ওটা হচ্ছে কলকাতা বসন্ত উৎসব, হচ্ছে আর্টিস্টদের গঙ্গাসাগর। আচ্ছা। আর্টিস্টদের গঙ্গাসাগর মানে হচ্ছে ওখানে গিয়ে সবার সাথে সবার আলাপ হয়, আলাপ পরিচয় হবে। হয়, দেখা হয়, এবং একটা সময় ওইখান থেকে কাজ জেনারেট হয়। হুম। যারা ওখানে প্রতি বছর আসে, 2 দিন করে প্রোগ্রামটা হয় কলকাতা বসন্ত উৎসব, তারা ইন অ্যান অ্যাভারেজ সারা বছর ভগবানের আশীর্বাদে তাদের বসে থাকতে হয় না, তাদের কন্ট্যাক্ট চলে, তৈরি হয়ে যায়। কন্ট্যাক্ট তৈরি হয়ে যায়। 2 দিন হয়, 2 দিন সারাদিন 2-3টে ড্রেস নিয়ে আসবি ট্রলির মধ্যে করে, ওখানে জায়গা থাকে চেঞ্জের, স্যাট করে যাবি, স্যাট করে চেঞ্জ করবি, ফটোগ্রাফারের সামনে দাঁড়িয়ে পড়বি এসে। ফটোগ্রাফার কত থাকে বলতো? খুব
ন্যূনতম 5,000 থাকে, হ্যাঁ, অনেক। 60,000 মানুষ আসে এই তাহলে অত বড় সেদিন মাঠে। মেকআপ আর্টিস্টরাও মডেল হতে পারে, সেদিনকে হওয়ার সবাই সুযোগ model। থাকে। সেদিনকে সবাই মডেল। ইভেন ওখানে একটা ফ্রি র্যাম্প শো হয়, যেখানে কোনো পয়সা করি কিচ্ছু দিতে হয় না, শুধু রেজিস্টার করতে হয়। কারণ আগে যেটা হতো, একজন 2বার 3বার উঠে যেত র্যাম্পে, উঠে যেত। যেটার জন্য আমরা একজনকে একবারই উঠতে দিই, কারণ সারা বছর অপেক্ষা করে Timing থাকি। এরও ব্যাপার আছে। হ্যাঁ, কারণ একজন র্যাম্পে হাঁটার জন্য 30 সেকেন্ড তাকে দিতে হয়, হুম 30 সেকেন্ড দিতে হয়। এবার লাস্ট বছর র্যাম্পে ছিল 660 জন। ওরে বাপরে, 660 জন মানে বুঝতে পারছিস, 30 সেকেন্ড করে যদি লাগে কত কত হবে। সারাদিন কেটে যাচ্ছে। সারাদিন চলছে তো চলছে, ভিড়ে ভিড়, মানে শুধু মানুষ আর মানুষ। বিশাল স্ক্রিন লাগানো থাকে, সে স্ক্রিনে দেখতে পাবি নিজেকে, একটা আলাদা অনুভূতি। অত মানুষ মানে পয়সা দিয়েও আনা যায় না। এই যে পার্টির মিটিং ফিটিং গুলো হয়, ঠিক সেরকম মনে হবে শুধু পিল পিল করছে মানুষ। ওই দূর থেকে দেখবি ফ্ল্যাশে করে ছবি তুলছে, বড় বড় ক্যামেরা দিয়ে ছবি তুলছে, একটা আলাদা অনুভূতি। আর যখন সবাই নামবে স্টেজ থেকে, একদিকে রুমা ম্যাম থাকে, একদিকে আমি দাঁড়াই। স্টেজ থেকে তার হাতটা ধরে তাকে নামানো হয়, নামিয়ে তার গালে একটা ছোট্ট করে রং দিই আমি, দিয়ে তাকে একটা ব্লেস দিই, দিয়ে তার হাতে একটা মিনারেল ওয়াটারের বোতল দিই, ঠান্ডা মিনারেল ওয়াটারের বোতল। কেন বলতো, এতক্ষণ যে সে টেনশনটা করেছে, যেই সে র্যাম্পটা করে যখন নামছে, তখন তার একটা ফিল হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু তারপর করেছি। অত লাইট। ঠিক আছে, না এটা দিনের বেলা হয়, আচ্ছা, মানে সন্ধ্যে 7টার মধ্যে প্রোগ্রামটা শেষ হয়ে যায়। কমপ্লিট হয়েছে। তো সেখানে যখন নেবে আসে, তখন তার তো একটা জল তেষ্টা পায়, ওই সময় তার হাতে আমি একটা মিনারেল ওয়াটারের জল দিই। দারুণ, কিন্তু শুনেই বেশ ভালো লাগছে। মানে যখন তুই ওখান থেকে নেমে আসবি, দেখবি কত মানুষ তোর সাথে একটা একটা সেলফি তোলার জন্য বলবে, ম্যাম আপনার সঙ্গে একটা সেলফি তুলবো, আপনার সঙ্গে একটা সেলফি তুলবো। দারুণ ব্যাপার। এইরকম একটা ইভেন্ট আমি প্রতি বছর করি কলকাতা বসন্ত উৎসবে, যেখান থেকেই এত বড় ইন্ডাস্ট্রির জন্ম। রুমা ম্যামের হাত ধরেই শুরু। রুমা ম্যামকে প্রমোট করতে গিয়ে আমি এই কাজটা আজকে ভগবানের আশীর্বাদে জেডি স্যার হয়ে গেছি। জেডি স্যারের সঙ্গে যেদিনকে প্রথম দেখা হলো, হ্যাঁ, সেই দিন কি কি হয়েছিল বল, জোরে বলবি। সেদিনকে তুমি আমার সাথে ছবি তুললে, আর খুব মজা হলো সেদিনকে, খুব খুব মজা হলো। কি কি হয়েছিল বললি না। ফার্স্টে তো আমরা একটু মানে ঘুরলাম, তারপরে তুমি আসলে আমি তোমাকে চিনতে পারলাম না, তারপরে তোমাকে দেখলাম আর আমি চিনতে পাইনি আমি তোমাকে, তারপরে তুমি দিয়ে আমার হাই করলাম, তারপর তোমার হাই করলাম, তারপর ছবি তুললাম, তারপরে অনেক কিছু পোজ দিয়ে ছবি তুললাম, আমার খুব খুশি হয়েছিল। তারপর আমি গেলাম, তারপর তোমাকে দেখলাম, তুমি হচ্ছে জেডি স্যার, প্রথমবার তোমার নামটা শুনলাম আমি, তারপরে মা বলে তুমি জেডি স্যার। তারপর আমি সেদিনকে ওখানে শুট করে আমি খুব মজা এসেছিল সত্যি। মানে আমি আসার আগে বৃষ্টিদি বলেনি জেডি স্যার আসবে, না, বলেছে হয়তো আমি খেয়াল শুনতে করেছি। পাইনি। তাহলে তোমাকে অনেকবার ফোন করেছে, ও স্যার কখন আসছো, কখন আসছো, কখন আসছো। জেডি স্যার আসবে এটা কিন্তু আমি শুনিনি। আমিও শুনিনি। প্রয়োজন নেই। আসলে তখন একটা ব্যস্ততাও তো থাকে। আর আমার বাড়ি চলে যাওয়ার আরেকটা রিজন হচ্ছে, বৃষ্টির প্যাকেজ শুটটা তো পরে আমি চুজ করেছি, তার আগে থেকে আমার সেদিনকে একটা ব্রাইড ছিল, আচ্ছা। তো ওর টাইম দেওয়া ছিল 4:30, তো আমাকে ফিরতেই হতো। ওটা উত্তরপাড়াতে লোকেশন ছিল। এবার আমি জানতাম আমি যে স্লটটা নিয়েছিলাম সেটা ছিল 2টো পর্যন্ত, তো আমি জানি 2টোর মধ্যে 2টো না হোক, যদি 2:30তেও কমপ্লিট হয়, আমি 2:30 থেকে 4টের মধ্যে ইজিলি চলে আসতে পারবো উত্তরপাড়া। তো সেই হিসেবেই প্ল্যানিংটা করে আমি ওর সাথে আমার অনেকগুলো মডেলও ক্যান্সেল হতে হতে তারপরে ওকে আমি পেয়েছি। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে না, সকালটাই আমাকে নিতে হবে, যাতে করে আমি টাইমলি ফিরে এসে ওই কাজটা করতে পারি, নাহলে আমি প্যাকেজ শুটটা করতে পারবো না। তো সেই জন্য ও বললো যে না ঠিক আছে দিদি, আমি তোমার জন্য একজনকে জোগাড় করে দিচ্ছি, তুমি এসো। তো তারপরে যখন আমি ওর নাম্বার পেলাম, ওর সাথে যোগাযোগ করলাম। ফার্স্টে তো স্মেরার মায়ের সাথে আমার কথা হলো, এবং স্মেরার মা যখন বললো যে ওর বয়স 10 বছর, ও আমার মেয়ে, আমি ভাবলাম 10 বছরের মেয়ে মডেল। তারপর বললো হ্যাঁ। তারপর ওর যে ড্রেস সিলেকশনটা ছিল, তারপর আমি ভাবলাম ওই ড্রেসটা কি করেই বা পরবে। আমি ভাবছি 10 বছর, তাহলে ও হয়তো প্রপারলি ঠিক করে কি এতক্ষণ টাইম বসতে পারবে, ও কিভাবে কি করবে। আমি ভীষণ কনফিউজড। আমি বৃষ্টিকে বলছি যে আমি পারবো তো ঠিক করে করতে, ও ছটফট করবে না তো, কারণ হয় না একটা চঞ্চলতা ব্যাপারটা থাকে। তো ও আমাকে বলছে যে না এটা না, কোনো ছেলে হলে বসে থাকতে পারতো না। এটাই ভগবানের একটা অদ্ভুত আশীর্বাদ।
একটা মেয়েকে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে মেকআপ করানো যাবে, কিন্তু একটা ছেলেকে 15 মিনিট বসিয়ে রাখা যাবে না। আমার ছেলে কিন্তু শুধু ক্রিকেটার না, আমার ছেলে কিন্তু একটা বড় মডেলও, কিন্তু হ্যাঁ। ওই ধৈর্যটা নেই যে 3 ঘন্টা বসে মেকআপ করবে। ওকে শিব ঠাকুর সাজানো হয়েছিল 2021 সালে, ওকে শিব ঠাকুর সাজানো হয়েছিল 108 দুর্গার, ওকে শিব ঠাকুর সাজানো হয়েছিল 108টা দুর্গা, মানে 130 জন দুর্গা, একটা মাত্র শিব। ওই 3 ঘন্টা সাজার পরে আর বলে আমি আর যাবো না, আমি আর যাবো না। ওটাই 3 ঘন্টা প্রথম, সাজা ওটাই হয়েছে। শেষ। না, কাজ করেছে অনেক, মানে করতে চায় না, মানে যেটা মানে ছেলেদের হ্যাঁ মধ্যে, হ্যাঁ হ্যাঁ ছেলেদের মধ্যে ওই অস্বস্তিকর। ধৈর্যটা থাকে না, কম। যেটা মেয়েদের মধ্যে। আমি আমার মেয়েকে দেখতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কি সুন্দর আমার মেয়ে সাজছে, কি সুন্দর সাজছে, কিন্তু আমাকে যদি আমি চুল কাটতে যেতে পারি না, ওই চুল কাটার ওখানে আমাকে 1 ঘন্টা বসে থাকতে হবে, বলে ওই যে চুল কাটবে 1 ঘন্টা তো বসতে হবে, ধৈর্য হ্যাঁ, হয় না। যে আগে রয়েছে তাকে তো দিতে না, হবে। আর আমাদের না, সেটা হয় না। সেটা না হলেও মানে নিজের জন্য তো কাটতে তো 1 ঘন্টা কাটতে তো লাগবে। সময় লাগবে, তো আর কাটতে গোছান সেট গোছান করতে করে তো দেবে সময় না। লাগবে। এই তো বেশ, যখন রিলস গুলো দেখি না, একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, চুলটা কাটা হয়ে যাচ্ছে। হুম হুম হুম। সেটা আমি, ইস, যদি এরকম হতো, ভাইরাল বেশ, হয়েছে ওটা অনেক, যেরকম হতো, সত্যি সত্যি বল। সত্যি হতো। তারপর দেখলাম আবার ওটাও দেখছি তো টাক মাথা হয়ে গেল একজনের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আরোই টাক মাথা হয়ে গেল, তখন সবাইকে খুব আমার ভালো মনে লাগে। হয় ওটা রিলস বানানোর জন্যই কিছু একটা করেছে। তাই না? কিন্তু ওটা খুব ভাইরাল হয়ে হ্যাঁ, ভাইরাল হয়েছে। আদতেই এরকম কিছু আছে বলে সত্যি কিনা আমি জানি না, এটা ট্রাই করে দেখতে হবে। আমি যাব না ট্রাই করতে, তারপর বাবা, তারপর যদি আমি যে পুরো টাক মাথা হয়ে বেরোই, তারপরে যেটুকু আছে সেটুকুও শেষ, সেটুকু শেষ। দরকার নেই বাবা। যে চুলটা আছে সেটাও চলে যাবে। তার থেকে আমি 1 হ্যাঁ। ঘন্টা সময় নিয়ে বসবো। তখন ওই এই ঠাকুর ভাসানের সময় যখন ঠাকুরকে ভাসান দিয়ে দেয়, তখন ঠাকুরের চুল কেটে মাথায় লাগিয়ে দেবো, ব্যাস, ডেনড্রাইট দিয়ে। তাহলে আমি যদি পুজোর আগে হেয়ার কাট করতে গেলাম ধরুন, আর তখন চুলটা সব উঠে গেল, তাহলে তো আমাকে বিসর্জন অব্দি ওয়েট করতে হবে। তাহলে আমি সেই বছর পুজোটাই কি করব? শোন, প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে বলবি আমাকে এইটুকু টুকু করে মায়ের চুল আর কেটে ওটাই দিন, মাথায় লাগাবে। আর ওটাই মাথায় মাথায় লাগাবো। ঠিক আছে? তার মানে তো আবার কলেজ স্ট্রিটে আবার তো সেই নিউ মার্কেটে গিয়ে কিনতে হবে চুল, হুম। হ্যাঁ সেটা ব্যাপার। ঠিক আছে? আবার তো হাওয়া দিলে উড়েও যেতে পারে, বল। ডেনড্রাইট দিয়ে লাগাতে হবে যাতে কোনো ভাবে না ওঠে। না ওঠে। এখনো অবধি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার পরে তোর গুড মোমেন্টস বল। গুড মোমেন্টস এগুলো যে যখন কোনো ব্রাইডকে সাজিয়ে বাড়ি এলাম এবং সে মাঝরাত্রে, আমি তো সবাইকেই বলি রিভিউ দেওয়ার জন্য, অনেকে দেয় অনেকে সময় পায় না, বা অনেকের মধ্যে একটা হয় না যে একটা তারা বলে উঠতে পারছে না, কমফোর্টেবল নয়, গুছিয়ে হয়তো বলছে না, কিন্তু যখন কেউ বলে, কোনো একটা সুন্দর ভয়েস করে যখন কেউ বলে না যে হ্যাঁ মেকআপটা খুব ভালো ছিল, আমাকে সবাই বলেছে, সবাই খুব প্রশংসা করেছে, সবাই জানতে চাইছিল যে কে সাজিয়েছে, এগুলো আমার কাছে ভীষণ ভীষণ ভীষণ, মানে এটাই আমার অ্যাচিভমেন্ট, যে হ্যাঁ কেউ বললো যে আমার কাজটা সুন্দর হয়েছে, এটাই আমার অ্যাচিভমেন্ট। যেরকম আমি বৃষ্টির শুটে গিয়ে, আমি তো আপনার সাথে দেখা করতে পারিনি, কিন্তু আমি বাড়ি চলে আসার পরে যখন বৃষ্টি আমাকে বললো যে স্মেরার সাথে জেডি স্যারের দেখা হয়েছে এবং জেডি স্যার ছবিগুলো দেখে বলেছে ওর সাজটা খুব ভালো হয়েছে, তো এটা আমার কাছে গুড মোমেন্টস, এটাই আমার ভালো হয়নি, প্রাপ্তি। মানে আমি তো সারাদিনে প্রচুর মানুষের সাথে মিট করি, আমার সেরকম ভাবে কারোর মুখ মনে থাকে না, কিন্তু ওর সাথে আলাপ হওয়ার পরে আমি আমার মেসেজকে সেই বড় স্ক্রিনে দেখাচ্ছিলাম, আমার যে ছবিগুলো আমি যখন আপলোড করে দিই বড় স্ক্রিনে ওকে দেখাচ্ছিলাম, আমি বললাম দেখো রুমা, এটা পুচকি কইটুকুনি দেখতে, আর যখন ওর লুকস দেখলাম, সাজানোর লুকস দেখলাম, এই যে আমার ছেলে যেমন অবাক হয়ে গেল, আমার ছেলে যেমন অবাক হয়ে গেল, দেখে বোঝাই যাচ্ছে না যে ওটাই এই পুচকেটা। তো স্কুলে তোর বন্ধুরা তো তোর দেখে টাকে রিলস ফিলস গুলো দেখে, হ্যাঁ দেখে, লাইকও করে। লাইকও করে। কি বলে ওরা? দারুণ লাগছে তোকে খুব। ওরাও কি তোমাকে দেখে এটার জন্য ইন্সপায়ার্ড হয়? মানে ফার্স্টে বলে তোর ইনস্টা আইডি কি, তোর এই আইডি কি, তারপরও আমি তোকে দিই, তারপরের দিন থেকে দেখি এত আমার লাইক, এত আমি খুশি, তারপর ওকে কল করে বলি বলে খুব সুন্দর লাগছে, তাই জন্য আমার আরো খুশি হয়। তাই হ্যাঁ দেখে টাকে রিলস ফিলস গুলো দেখে, লাইকও করে। লাইকও করে। তারপরে তুই যেটা বলছিলি যে তোর ইয়ে কি মৃন্ময় পাল লিখেছে দারুণ, তুই বলছিলি হুম। যে ইন্ডাস্ট্রিতে আসার পরে গুড মোমেন্টস, মানে এই কাজ রিলেটেড গুড মোমেন্টস। হ্যাঁ, কাজ রিলেটেড গুড মোমেন্টস আমার কাছে এগুলোই। আমি বলতে চাইছি যে যখন কেউ বলছে আমাকে যে তোর কাজটা ভালো হয়েছে,
আরো একটা ভালো জিনিস আমার মানে এখন জাস্ট মনে পড়লো, যে এরকম হয় যে সবাইয়ের চোখে না উইং করা যায় না, বা সবাইয়ের চোখে ইনার কর্নারটা জয়েন করা যায় না, এটা সবাইকে মানানসইও হয় না। এবার হয়তো কারোর কাছে মানাচ্ছে, সে হয়তো ভয় পাচ্ছে যে আমি এটা করবো না দিদি, আমাকে এটা করে ভালো লাগছে না, কিন্তু আমি তাকে একটু সাহস দিয়ে বলি যে আমি করে দিচ্ছি, তুমি দেখো আমি তো আছি, যদি ভালো না হয় দেন আবার তুমি যেটা চাইছো আমি সেটা করে দেবো। তারপর সেই যে আমি কনফিডেন্ট নিয়ে করে দিলাম, এবং তারপরে সে তারপরে হয়তো বারবার যতবার আমার কাছ থেকে সাজছে ততবার বলছে দিদি তুমি ওইটাই করে দাও। তো এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। যখন আগের করা কোনো সাজ, কোনো হেয়ারস্টাইল হোক, কোনো মেকআপ, কোনো আই মেকআপ, কেউ যখন বলছে যে দিদি এই আই মেকআপটা আমার চাই, বা এরকমটা কি আমার হবে, কিংবা কারোর ছবি দেখে, মানে অন্য কোনো আর্টিস্টেরও হতে পারে যে ছবি দেখিয়ে আমাকে বলছে যে দিদি আমি এরকম করতে চাই, এটা কি আমাকে ভালো লাগবে, তো আমি হয়তো ওর পছন্দটাও নিলাম, দিয়ে আমি একটু বললাম pause যে করা ঠিক আছে। যাবে? হ্যাঁ। কমেন্টসটা তুই পড়। স্মেরার মেকআপ সত্যি দারুণ হয়, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ কোহেলি মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ। মৃন্ময় পাল লিখেছেন দারুণ। কন্টিনিউ। তো এইগুলোই আমার কাছে গুড মোমেন্টস বলে মনে হয়, যে কোনো মানুষ মানে যখন আমি দেখি যে কোনো মানুষ ভালোবাসছে, আমার কাজটাকে ভালোবাসছে, বা আমি যেটা আগে করে এসেছি সেটা তাদের ভালো লেগেছে, যে সেইটা দেখে বুকিং করছে, এবং আমার করা আগের কোনো কাজ দেখিয়ে তারা বলছে, বা অন্য কোনো আর্টিস্টের যেরকম বলছিলাম যে ছবি দেখিয়ে হয়তো বলছে যে এরকম টাইপের কিছু করে দাও, তো আমি বললাম যে আমি তাদেরকে ডিরেক্ট এটাই বলি যে কারোর কাজ না কপি করা যায় না কখনো, মানে তার হাত সে কি করেছে সেই জানে, প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা ব্যাপার। বাট আমি সেটা চেষ্টা করব, কারণ যেহেতু আমি ক্লায়েন্টকে সাজাচ্ছি তখন সে যেটা চাইছে, সে যেটা প্রেফার করছে, আমার দায়িত্ব যে সেটাই করে দেওয়া, বা সেরকম করে দেওয়া যাতে তাকে খুশি করা যায়। মেকআপ এরকম একটা জিনিস যে আমি তাকে সাজিয়ে দিয়ে চলে এলাম, তারপরে তার মধ্যে একটা জড়তা কাজ করছে, সে এটা নিয়ে হয়তো মনে করছে আমার চোখটা, অনেক সময় হয় না যে ল্যাশে বেশি গ্লু পড়ে গেছে বা চোখ খুলতে পারছে না, সেই চোখটা পিটপিট করছে, এরকম করে থাকলে তার মধ্যে কনফিডেন্সের অভাব থাকে। তো আমি চাই যে এরকম মেকআপ করব যাতে সে কনফিডেন্ট থাকে, যে হ্যাঁ আমাকে এটা দিয়েই ঠিক লাগছে, বা আমাকে সেরা লাগছে, বা কোনো জায়গায় কোনো ক্যামেরার সামনে হেজিটেট করছে না, বা কেউ হয়তো তাকিয়ে আছে, এরকম হয় না যে কেউ হয়তো ভালো লাগছে তাই জন্য তাকিয়ে আছে, তারপরেও সে মনে করছে তাকিয়ে আছে কেন, আমাকে কি দেখতে খারাপ লাগছে, এই প্রশ্নটাই তার মধ্যে যেন না আসে। আমি চাই এটা করতে যে এই প্রশ্নটাই যেন তার মধ্যে না আসে। তো সেই জন্যই আমি চেষ্টা করি যে তাদের মনের মতো করার, এবং তারপরে এই যে রিভিউ গুলো পাই, এটা আমার কাছে বেস্ট উইসেস, এটাই আমার কাছে বেস্ট। না আমি জিজ্ঞেস করছি, এটা তো তুই বললি ঠিক আছে, যতদিন ধরে তুই কাজ করছিস কোনো একটা মোমেন্টস যদি তোকে বলা হয় যে সব থেকে বেস্ট মোমেন্টস এখনো অবধি, অ্যাচিভমেন্টস এর মোমেন্টস হতে পারে, একটা ডে তোর সেরকম কোনো শুটের অভিজ্ঞতা আছে যে শুটটায় তোকে প্রচন্ড ভালো লাগছিল, তুই খুব আনন্দ পেয়েছিস, এরকম টাইপের? সেটা যে এই যে প্যাকেজের শ্যুটটা করলাম সেটা আমাকে খুব ভালো লেগেছে, নিজের লুকটাই ভালো লেগেছে। আর একটা করেছিলাম ব্রাইডাল শ্যুট, সেটা আমার আরো ভালো লেগেছে। দুটোতেই তুই ব্রাইডালও করেছিস? হ্যাঁ, দুটোতেই খুব সুন্দর লেগেছে। আমি নিজেকে চিনতে হোয়াইট পারছিলাম ড্রেস পরে, না। হোয়াইট হ্যাঁ, ড্রেস পরে হ্যাঁ, সেটাতে আমি নিজেকেই চিনতে পারছিলাম যে আমি কে। তারপর আমি ভাবছি আমার এত সুন্দর লাগছে, আমাকে ওই দুটোই ভালো লেগেছে সব থেকে বেশি। কোন কার শুট ছিল ওটা, ওটা মনে আছে? তো মনে নেই আমার, কিন্তু মেকআপ আর্টিস্ট কে ছিল মনে আছে? নামটা জানি না আমি, অত নামটা জানি না। যখনই ছবি পোস্ট করবি তখনই সব সময় মেকআপ আর্টিস্টের নাম দিয়ে, ফটোগ্রাফারের নাম দিয়ে, অর্গানাইজারের নাম দিয়ে, কিন্তু আমি ভুলে গেছি। গিয়ে সেভ করবি, মানে ইয়ে করবি, তাতে কি হয় ট্রিপল প্রমোশন হয়। তোর প্রমোশন তুই পাচ্ছিস, ফটোগ্রাফারের প্রমোশন ফটোগ্রাফারের পোস্ট থেকে তোর কাছে আসছে, মেকআপ আর্টিস্টের প্রমোশন আসছে তোর কাছে। সবার তো আলাদা আলাদা ফ্যান বেস আছে, অটোমেটিক ট্যাগ হয়ে যায়। তো ওটা ট্যাগ হয়ে গেলে অনেক বেশি রেসপন্স আসে। সবার নাম জড়িয়ে করবি যারা যারা ওর মধ্যে ছিল। এই যে দেখবি অনেকে পোস্ট করে, দেখবি পোস্ট করেছে তার নিচে লিখে দিয়েছে স্পেশাল থ্যাঙ্কস আওয়ার স্পেশাল গেস্ট জয়ন্ত দাশগুপ্ত। জয়ন্ত দাশগুপ্ত যে লিখে দিয়েছে তাতে কি হলো, জয়ন্ত দাশগুপ্ত টোটাল যে 12-15,000 18,000 20,000 যে ফলোয়ার বা ভিউয়ার্স আছে তারা পুরো ওটাকে দেখতে পাচ্ছে। তো এখান থেকে একটা এভাবে লিংক হয়ে যায় ভালোভাবে। ঠিক আছে, ফেসবুক এইভাবেই
একটা ইয়ে তৈরি করেছে ফেসবুক। তো যাই হোক, হ্যাঁ, আমার একটা স্পেশাল মোমেন্টের কথা মনে পড়েছে, বলছি। তো এটা 2025-এ হয়েছে, 2025-এ নভেম্বর মাস। তো ওই টাইমটা তো শীতকাল, তো একজন ওয়েডিং গেস্ট, মানে গেস্ট হিসেবে, তো সেইখানে সে যাবে, মানে ওয়েডিং গেস্ট ছিল, তো সেই লুকটা করার জন্য আমাকে ডেকেছে। তো সে ফার্স্ট বললো যে সে অন্য একজনের প্রেফারেন্সে আমার সাথে কন্ট্যাক্ট করেছে। তো ওর সাথে আমার অনেক দিন আগে থেকে কথা হয়েছে, ও আমাকে বলেছে যে আমার স্কিনটা একটু প্রবলেমেটিক, তো তুমি একটু বুঝে নিয়ে করো। তো ভালো, এবার নভেম্বর মাস, তো আমি জেনুইনলি যেরকম কি মেকআপ আর্টিস্টরা স্কিন টাইপ এবং ওয়েদার বুঝে সেই রকম মতো মেকআপ করে। তো আমি লাস্ট যতগুলো কাজ করেছি, আমার ওটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা যে আমি ওর পুরো মেকআপটা কমপ্লিট করে দেওয়ার পরে তারপরে দেখছি আস্তে আস্তে করে না, মানে শীতকাল, ও ঘামছে না, বাট নাকের এই জায়গাগুলো থেকে মেকআপ উঠে উঠে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে ঘামছে না, তারপরেও ও মেকআপ করছে বলে ফ্যান চলছে, ওয়েদার পুরো নর্মাল, কিন্তু তারপরেও কেন এরকম হচ্ছে কিছুতেই বুঝতে পারছি না। আর ও আমাকে আগেই বলেছিল যে ওর প্রবলেমেটিক স্কিন। তারপরে ওর আগের কিছু ছবি আমাকে দেখায় যেগুলোতে ও নিজে মেকআপ করে, এবং ও আমাকে বলে যে আমি মেকআপ করলে এই প্রবলেমগুলোই ফেস করি, সেই জন্যই আমি তোমাকে ডেকেছিলাম বা তোমাকে আমি বলেছিলাম আমি তোমার কাছ থেকে লুকটা নিতে চাই। তো তারপরে মানে সত্যি কথা বলবো, মানে এই যে কিছু জিনিস হয় না, যে আর্টিস্টিক কোনো কাজগুলো যেগুলো আমরা খাতায় কলমে লিখে বা পড়ে বা দেখে শিখেছি, সেটাই যে সবসময় কাজ করবে তা একদম নয়, তা একদম নয়। মানে ওই দিন আমি ফার্স্ট রিয়েলাইজ করলাম, আমি না মানে পুরো পাজেলড, আমি বুঝতে পারছি না যে আমি কি করব। মানে ওকে তো আমি কিছু বলতেও পারছি না, আর স্বাভাবিকভাবে সে কেনই বা আমার প্রবলেমগুলো নেবে, আর সে তো সলিউশনটা চায়। তো আমি অনেক ভাবনা চিন্তা করে ওর প্রবলেমটা, মানে পুরো মেকআপটা হয়ে যাওয়ার পরে পুরোটা ক্লিন করি। তারপরে আবার মানে যেরকম যেরকম আমার মনে হয়েছে সেরকম সেরকম ভাবে আমি অন্য প্রসেসে বা অন্য প্রোডাক্ট দিয়ে কাজ করি। সেই প্রোডাক্ট দিয়ে কাজ করার পরে ফিনিশিংটা ডেফিনেটলি অনেক ভালো এসছে। আমি বসেছিলাম, মানে ইচ্ছা করে ছিলাম ওর কাছে যে যতক্ষণ না ও বাড়ি থেকে বেরোচ্ছে আমি ততক্ষণ দেখবো যে কি হচ্ছে সেটা অবজার্ভ করার জন্য। তারপর ওকে বলেছিলাম যে তুমি আমাকে রিভিউ দেবে, এবং এটা হয়েছে প্রায় 7টা সাড়ে 7টার দিকে আমি ওর মেকআপটা কমপ্লিট করেছি। এবার আমি 8টা পর্যন্ত ওর বাড়িতে বসেছিলাম, ও 8টার সময় বেরিয়েছে। ও রাত্রেবেলায় 2:15-20 নাগাদ করে বাড়ি ফিরেছে, এবং বাড়ি ফিরে ওর বাড়িতে এসে মেকআপটার একটা ভিডিও দিয়েছে, মানে আমাকে ছবি দিয়েছে, বিয়ে বাড়িতে গিয়ে সেখানের একটা ছবি দিয়েছে, এবং বাড়ি ফিরে যে ছবিটা দিয়েছে সেটা পুরো ইনট্যাক্ট। দেন ও আমাকে বলছে আমি জানি না কি করে এটা হয়েছে, মানে কি করে এটা পসিবল হলো, আমি ফার্স্ট টাইম লাইফে যে আমি যেমন মেকআপ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি আমি সেরকম মেকআপ নিয়ে ফিরেছি। এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি, একটা বড় শিক্ষা। তুই যে বাড়িতে এখন বসে আছিস, ওয়েস্ট বেঙ্গলের টপ 10 মেকআপ আর্টিস্টদের মধ্যে রুমা ম্যাম হচ্ছে একজন, যে এখন নিজে মেকআপ কম করে, মানুষকে মেন্টারিং বেশি করে। প্যানকেকের কাজ জানিস? না। আমরা খুব শিগগিরই একটা প্যানকেকের ক্লাস করাবো, যেটা হচ্ছে এই যে তোরা এই প্যাকেট শুটগুলোতে তো অনেকক্ষণ সময় লাগাস সাজাতে, অনেক কতক্ষণ সময় লাগে তো? আমার অ্যাপ্রক্স 2 ঘন্টায় পুরোটা হয়েছিল। হয়ে যায় তো? একটা ব্রাইডালে কতক্ষণ লাগে তো? ও খাবে না, ও ও ও খাবে না, ও কফি খাবে না। তো কফি খাবে মা? কফি খাবে না। তো একটা ব্রাইডালে তোর কতক্ষণ লাগে সাজাতে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা। প্যাকেজ শুটে যে সাজগুলো তোরা সাজাস, তোদের ম্যাক্সিমাম টাইম লাগবে অনলি, যত প্র্যাকটিস করবি তত কমবে, চুল টুল সব কিছু নিয়ে তো তোদের প্রথম অবস্থায় 1 ঘন্টা লাগবে। প্যানকেকের কাজ এরকম, প্যানকেকের কাজে তুই মেকআপ এরকম করে ঘষে তুলতে পারবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন 80% বাচ্চা জল কম খায়, হ্যাঁ যে কারণে তাদের স্কিনের মধ্যে মেকআপ ধরে না। হ্যাঁ, ড্রাইনেস প্রচুর। এই যে ড্রাইনেসটাকে কাটানোর জন্য রুমা ম্যামের কাছে বিশাল একটা টোটকা আছে, যে টোটকাটা করলে অবশ্যই ড্রাই স্কিন মেকআপটাকে কামড়ে ধরে নেবে, মেকআপটাকে কামড়ে ধরে নেবে। মেকআপ যেখানে ব্যবহার করা সেখানে করব। প্যাকেজ শ্যুটগুলোতে যে টাকা আমরা পাই বা যে টাকা আমরা দিই বা অনেক সময় কোলাবে করতে হয়, তাতে মেকআপ আর্টিস্টদের প্রচুর লস হয়, প্র্যাকটিস হয় হয়তো, লস হয়। সেক্ষেত্রে প্যানকেক হচ্ছে খুব সস্তার প্রোডাক্ট, কিন্তু স্কিনে কোনো ক্ষতি হবে না। আচ্ছা। এক কথায় একটা রং, যে রংটা ইনস্ট্যান্ট তুমি কাজ করে বেরিয়ে চলে যাবে।
আর দ্রুত গতিতেও হবে। এবং সেটা জল লাগলে কিছু হবে না, যতক্ষণ না তুমি তুলবে ওটাকে। ওয়াটারপ্রুফ না ঠিক, ওটা মানে উঠবে না ওটা। ওটা তুলতে হলে তেল দিয়ে তুলতে হবে বা ঘষে তুলতে হবে বা ক্লিনার ইউজ করতে হবে। ক্লিনার ইউজ করতে হবে। আর নর্মাল আমি আজকে একটা মেয়ের নথটা পড়েছে, পড়ার পরেই দেখছি এখানে মেকআপ উঠে গেছে, নথের সাথে মেকআপ উঠে গেছে। যেই নথটা খুলেছে পুরো ওখানটা খাবলা। পুরো মেকআপ আর্টিস্ট বলছে স্যার আমি না কিছুতেই পাচ্ছি না। তার তো মেকআপটা এতটা স্কিন টাইট কিছু করা যাচ্ছে না, কারণ ওরা সেট করে দিয়েছে ওইভাবে। এটার মধ্যে ফেলিস। হ্যাঁ হুম। যাই হোক, এরম টাইপের কোনো প্ল্যানিং বা ইচ্ছে তোর আছে কখনো যে তুই একটা নিজস্ব ইনস্টিটিউট করবি যেখানে তুই স্টুডেন্টদের শেখাবি অবশ্যই যেরকম আছে। ভাবে তুই শিখেছিস? অবশ্যই আছে। আছে। আর আরো একটা ইচ্ছার কথা বলছি, সেটা হচ্ছে যেরকম আমি বললাম যে আমি তো মানে আর 5টা সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে এসেছি। আমি ফার্স্টেই বললাম না যে লাক্সারিয়াস এই প্রফেশনটা, তো যেই প্রবলেমগুলো আমি ফেস করেছি কাটিয়ে এসে গেছি, আমার এখন আর এরকম কিছু ফিল হয়তো হচ্ছে না যে আমি ঠিক আছে আমি চেষ্টা করছি বা আমি যতটা এসেছি তো এসে গেছি, আমি আর পিছনে ফিরে তাকাতে চাইছি না। আর আমি সামনের দিকে আশা করছি ভগবানের আশীর্বাদে এগিয়ে যেতে পারবো। কিন্তু আমি চাইছি যে যারা অত্যধিক সাধারণ ঘর থেকে এসেছে, যারা চাইছে এই প্রফেশনটায় আসতে বাট টাকার জন্য শুধুমাত্র পারছে না, আমি চাইছি যে তাদের পাশে থেকে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। অ্যাটলিস্ট আমি যতটুকু জানি আমি সেটুকু তাদের কাছে সেইটুকু জ্ঞান পৌঁছে দেবো, এই ইচ্ছেটা আমার আছে। কবে করতে পারবো জানি না, চেষ্টা করব। দেখ কবে করতে পারবো জানি না এরকম টাইপের কিছু কখনো ভাববি না। টাইম সেট করবি যে আমাকে 2026টা আমি প্র্যাকটিস করে নিজেকে দাঁড় করাবো, 2027 থেকে আমি এটা করব। 2027 থেকে। আর যেটা ভাববি সেটা ডায়েরিতে লিখে ফেলবি। ডায়েরি ফাইরি মেনটেন করিস কিছু? ডায়েরিতে লিখে ফেলবি, যেটা লিখবি সেটা হবে। মিলিয়ে নে আমার কথা। যেটা লিখবি, যা যা উইশেস আছে ডায়েরির মধ্যে লিখে ফেলবি, ডেট দিয়ে লিখে ফেলবি, আর টাইম সেট করবি যে আমি এইটা এই সময়ের মধ্যে করব, এইটা এই সময়ের মধ্যে করব, এটা এই সময় টাইম সেট করবি। টাইম সেট করে করবি। এই টাইমে হবে না, এই টাইমে আমি করব, এই টাইমের মধ্যে করব। দেখবি ইউনিভার্স সবকিছু থেকে সবকিছু দেবে। মিলিয়ে নিস। দুজনকেই বললাম একদম করব, আজকে থেকেই করব। কতক্ষণ লাগবে লিখতে? আর যখন ফলবে ডাক দিবি, লিখবি, হয়েছে। বাট সেটা শুধু নিজের মধ্যে রাখতে হবে, বললে কাউকে বলা যাবে না। পেট একটু ফুটভাট করবে, পেট একটু কিলবিল করবে বান্ধবীকে বলার জন্য, কিন্তু ওটা বলতে পারবো। হ্যাঁ ও বলবে বন্ধু বান্ধবী তোকে না বলে তো পেটটা ভুটভাট করছে, তাই তো? না সেরকম ব্যাপার নেই। উইশগুলো অ্যাটলিস্ট উইশগুলোকে লিখে ফেলবি। যেমন আমি আমার এই উইশটাই ফার্স্ট টাইম তো বললাম, এটা আমি যে ভেবে রেখেছিলাম না, আমার বন্ধু বান্ধবী না, আমার মাকে বাবাকেও বলিনি, মানে এটা জাস্ট আমার এখন ভেবে রেখেছিলাম আমি, কিন্তু বললাম এই ফার্স্ট টাইম আপনার সামনে যে আমি এটা চাই করতে। তবে যখন তুই মানে মেকআপ করতে যাবি, ক্লায়েন্টের বাড়িতে যখন কোনো ব্রাইডাল লুকসের জন্য যাবি বা ক্লায়েন্টের কাছে যাবি, যখন যাবি, ইভেন শ্যুট করতেও যাবি, যখন বাড়ি থেকে বেরোবি, অলওয়েজ নিজেকে একটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে। কারণ এটা আমি কিছু সময় মেনটেন করি, বাট সব সময় করে উঠতে পারি না, করি না। আমরাই কিন্তু আমরা ব্র্যান্ড তৈরি করি। আমি যদি নিজে ব্র্যান্ড না হই তাহলে উল্টো দিকের লোককে আমি তৈরি করবো কি? তুই একটা সেলুনে গেছিস, সেলুনে গিয়ে দেখলি একটা লোক এরকম করে বসে আছে, ঠিক আছে, তোকে দেখে কাঁচিটা নিয়ে কাচ 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 করে আওয়াজ করলো, তাকে দেখতেই একটা কেমন যেন, আর মনে হবে না তার কাছে চুল কাটি। তাহলে আমরা বাড়ি থেকে বেরোবো, সবার ক্ষেত্রে বলছি এটা, আমরা যখন বাড়ি থেকে বেরোবো কাজের জন্য সাজগোজ করে, তখন আমরা সাজগোজ করে নিজেকে আমরা বাড়ির নাইটি পরে বেরোই না তো কোথাও,
জামা কাপড়টা ঠিক পরি তো হ্যাঁ সেজেগুজে তাহলে আমরা সাজগোজ করব না কেন? আমরা তো সাজগোজ করার জন্য জন্মেছি, একদম ঠিক, তাই তো? ঠিক, ঠিক, এই কথাটা আমরা একদম সাজগোজ ঠিক। করার জন্য জন্মেছি। এই যে রুমা ম্যাম কোনো ক্লায়েন্ট, বড় ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে নেল ঠিক করে, লুকস ঠিক করে, কত কিছু করে, এগুলো ম্যাটার করে। এগুলো ম্যাটার করে, এগুলো ম্যাটার করে। আমি নর্মাল বলছি, বাড়িতে আমরা কিরকম থাকি, বাড়িতে হয়তো একটা ধুতি পরে আছি, একটা গেঞ্জি পরে আছি, বা একটা শর্টস পরে আছি, আমার সাথে কেউ দেখা করতে এলো, আমি তার সামনে ওইভাবে যেতে পারবো না। কেন? সেজেগুজে আমাদের একটা ইমেজ আছে, ইমেজটাকে মেনটেন করতে হবে। Maintain মেনটেন করে যেতে হবে। ঠিক সেরকম আমরা হচ্ছি ব্র্যান্ড, আমরা ব্র্যান্ড, আমরা ব্র্যান্ড তৈরি করছি। তোর হাতে থেকে একটা মানুষ সাজার পরে তার যে ছবিটা আসছে, সেই ছবিটা দেখে আমরা বলছি ওকে দেখে তো বোঝা যাচ্ছে না এটা ও। তার মানে কি আমরা ব্র্যান্ড তৈরি করছি তো? হ্যাঁ আমরা কেন সাজবো না? আমরা কেন সাজবো না? এটা আমি আগে কখনো ভাবিনি। নিজেকে সেই জায়গায় বসিয়ে নিবি। না, এটা একটা অবভিয়াস কথা, মানে আমার জাস্ট মনে হচ্ছে যে সত্যিই তো, মানে হয় না যে কোনো জামা কাপড়ের দোকানে আমি ঢুকছি, তো জামা কাপড়ের দোকানটা যদি আমি দেখি যে ঢিবি হয়ে রয়েছে জামা কাপড়গুলো, তো ডেফিনেটলি আমি ভাবো কি এখান থেকে মানে আমি কিভাবে খুঁজে খুঁজে আবর্জনার মাঝখান থেকে আমি আমার জামাটা খুঁজে পাবো, তো সেখানে আর যাবো না। যেটা গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যে শোকেসিং করা আছে সুন্দরভাবে, তোর যে দেখতে বিয়েতে ভালো লাগছে আমি সেখানে যাবো। রানু মন্ডল মার্কা একজন রানু মন্ডল মার্কা একজন এসে তোকে মেকআপ করতে এসছে, তার নখগুলো না বেঁকে গেছে, তুই কি করবি? তুই বাবা না না না, ওনার কাছে সাজতে আমি যাবো না। সাজবো না। ঠিক আছে? আর গা দিয়ে সাংঘাতিক গন্ধ বেরোচ্ছে। বাপরে একরকম পোকা আছে না গ্রামের দিকে উড়ে ফিরে, কি যেন পিদু পোকা নাকি পাদু পোকা কি একটা বলে না, কি একটা পোকা বলে না, গুবরে পোকা। উবে পোকা নাকি একটা গুবে হ্যাঁ। পোকা বলে, সেরকম একটা গন্ধ বেরোচ্ছে গা দিয়ে। তার সাথে কাজ করবি? কিন্তু তারপর যেতেই পারবি না, ভয় লাগবে তোকে তাকে দেখতে। হুম, উল্টোটা ভাব, ভীষণ সুন্দর দেখতে একজন মহিলা এলেন, হুম, তার সাজগোজটা খুব প্রেজেন্টেবল, যাকে দেখেই মনে হবে যে হ্যাঁ Yes. ও আমাকে জাস্ট ওয়াও করে দেবে। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তোকে আমরা রেস্টুরেন্টে কেন খেতে যাই? আমরা রেস্টুরেন্টে খেতে যাই আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার জায়গা থাকবে পরিচ্ছন্ন বলে। করে সুন্দর করে খেতে দেবে, মেনটেন করে খেতে দেবে। আমরা বাড়িতে হাত দিয়ে এরম করে খাই, হ্যাঁ রেস্টুরেন্টে গিয়ে একটু স্পুন দিয়ে খাবো, হ্যাঁ একদম ঠিক আছে? মেনটেন করে খাওয়া মেনটেন করব। বাড়িতে স্টিলের গ্লাসটা বেঁকে গেছে একটুখানি, সেটা দিয়ে জল খাবো, কিন্তু রেস্টুরেন্টে গেলে আমাদের একটা কাঁচের কাঁচের glass গ্লাসে দেবে। জল দেবে। তার জন্যই কিন্তু আমরা চেঞ্জে যাই। ঠিক সেরকম ক্লায়েন্ট যখন আমাদেরকে ডাকে তখন সে অপেক্ষা করে থাকে একজন কেউ একটা আসছে, মেনটেন করতে হবে। ইভেন যখন আমরা প্যাকেজ শুটেও যাব তখনও অলওয়েজ নিজেকে ফিট করে যাব, ঝকঝকে চকচকে করে ব্রাইট করে যাব, আর অলওয়েজ মুখে একটা মিষ্টি হাসি। হাসি সব জায়গায় লাগে Yes. হুম, শিল্পীদের মনের ভেতরে কষ্ট থাকে, দুঃখ থাকে, প্রবলেম থাকে, সব থাকে, কিন্তু পারফর্ম করার সময় তার এগুলো কিন্তু দেখানো যায় না। দেখানো যায় না। আমার তো মাঝে মাঝে মনে হয় যে কিছু নিয়ে প্রচন্ড টেনশনে আছি বা কিছু নিয়ে কষ্ট হচ্ছে, মানে কাজে গেলে না সেটা ঠিকও হয়ে যায়। একদম একদম। কিছু নিয়ে যদি ভাবতে থাকছি যে সেটার কোনো সলিউশন হচ্ছে না, আমি ভাবি যে ঠিক আছে কাজে যাই, দেন এসে ভাববো, মানে কাজ করে আসার পরে ভুলে যাই যে আমি কি নিয়ে ভাবছিলাম, কি নিয়ে টেনশন হচ্ছিল, কেন হচ্ছিল, Yes. ওগুলো পুরো মাথা থেকে বেরিয়ে যায়, তার মানে আমরা কাজকে ভালোবাসি, তাই জন্য ওখান থেকে আমরা রিলিফটা পাই। রিলিফটা পাই। কুহেলি মুখার্জি লিখেছে, একদম ঠিক, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, সাথে একটা হাসির ছাপ, এই যে বলেছি। যাই হোক, আলটিমেটলি আমাদেরকে সেজেগুজে বেরোতে হবে, তাই তো? হ্যাঁ সেটা ঠিক নিজের জন্য সাজতে হবে। এই যে আমরা যখন লাইভে বসলাম, লাইভে বসার সময় ক্যামেরার ওই পারে আমাদের কিন্তু বডি স্মেলটাকেও পাচ্ছে না, কিন্তু আমাদের নিজস্ব রিফ্রেশমেন্টের জন্য কিন্তু আমরা বডি স্মেল ইউজ করলাম, ইউজ করবো, হ্যাঁ সেটা ঠিক তাই তো? হ্যাঁ যেটা আমাদের মন ভালো করে দেয়। যেটা আমাদের মন ভালো করে দেয়। উল্টোটা যদি হতো, একটা বটকা বটকা গন্ধ বেরোচ্ছে, তাহলে আমাদের মুখগুলো আর হাসি খুশি থাকতো না। থাকতো না।
ও তখন বলতো না আমি কাল সকালে ম্যাগি খাবো, তা আমাকে এখন যেতে হবে, তাই তো? হ্যাঁ। তাকে হয়তো পাস্তা প্রত্যেকদিন- খাওয়া ছেড়ে দিয়ে অন্য কিছু খেতে চাইবেন। না না, প্রত্যেকদিন ম্যাগি খাবো, নাহলে কিছু খাবো। ম্যাগি খাবি তো? ম্যাগি খুব ফেভারিট আমার। ম্যাগি খুব ফেভারিট, মানে ম্যাগি করতে পারিস? হ্যাঁ, আমি নিজে সত্যি? থেকে বানাই। হ্যাঁ, চাও বানাই। হ্যাঁ, পাস্তা হ্যাঁ, সেটা পারি না। পাস্তাটা আমি, এখনো মা পারি না। বানায়। তো তোকে কে বেশি ভালোবাসে? যে আমাকে ভালোবাসে কে না বাসে, আমি বেশি আমার বাবাকেই ভালোবাসি। এই একটা ব্যাপারে কিন্তু আমি হিংসুটে। কেন? এই আমার মেয়ে যদি কখনো বলে ফেলে যে আমাকে আমি অন্য কাউকে ভালোবাসি বেশি, মাকে বেশি ভালোবাসি, তো হয়ে গেল। না, আমাকে মা যদি বেশি জিনিসও কিনে দেয় বা বাবা কিছুই কিনে, কিন্তু আমি বাবাকেই চুজ করবো। কিনে দেওয়ার উপরে ডিপেন্ড করে। না তো ভালোবাসুক চাই না বাসুক, আমি যে বাবাকেই বেশি ভালোবাসি। এটা ভগবান উপর থেকে এইভাবেই সিস্টেমটা তৈরি করে দিয়েছিল, এইভাবেই সিস্টেমটা তৈরি করে। ওই যে জয়স্মিতা দিদিকে দেখছিস, ওই ওপরের ছবিটা, দুটো ছবি পাশাপাশি একই ছবি, হ্যাঁ, হ্যাঁ, এরকম আমার গায়ের ওপরে এসে বস্তার মতন শুয়ে থাকতো, ঠিক বস্তার মতন করে আমার গায়ের ওপরে শুয়ে থাকতো। এখন বাড়ি থেকে 1656 দূরে। কিলোমিটার দূরে রয়েছে। যে মেয়েটা বাড়ি থেকে ওই মন্দির অবধি তাকে কাউকে না কাউকে দিয়ে আসতে হতো, এই সোনা কাকা এসেছিল খানিকক্ষণ আগে, হ্যাঁ। ঘাড়ের মধ্যে করে ফেলে দিয়ে আসতো ওখানে। ও ঘুমোতে ঘুমোতে যেত, বাসে উঠে পড়তো, স্কুলে বাসে করে যেত, আবার যখন আসতো তখন ঘুমোতে ঘুমোতে আসতো। খুব ঘুমোতে ভালোবাসে। তো সে এখন একা একা সারা পৃথিবী ঘুরছে। জয়স্মিতা দিদি কি মডেলিং করে? ও খুব খুব ভালো লেগেছে। কোয়ালিটি লেভেল, ওর প্রোফাইল দেখলে বুঝতে পারবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে একটা দেখেছি। প্রোফাইল কি করে মেনটেন করতে হয়, কত পজিটিভ ভাবে একটা প্রোফাইল মেনটেন করতে হয়, জয়স্মিতার প্রোফাইলে গেলে দেখা যায়। হুম, আমি একটা নিজের একটা পার্টির একটা পোস্ট, মানে পার্টি মানে হচ্ছে আমাদের এই, আমি পুল পার্টি করি, হুম। পুল পার্টির একটা পোস্ট ওকে বলেছিলাম, মা তোকে ইয়ে করলাম একটুখানি, ওই কি বলে জানো, কোলাবোরেশন, এটা কোলাবোরেশন করলাম। বললো পাপা প্লিজ, আমি accept করছি না। ওই কোয়ালিটিটা ঠিক হয় না, বললো না। আমি বললাম একটা দুটো দিনের জন্য কর, প্রোগ্রাম হয়ে গেলে ডিলিট করে দিস। কারণ আমাকে পরে আমার হয়তো একটু মনটা খারাপ হয়ে গেছিল, বাচ্চাদের থেকে তো নাটা শুনলে একটা অন্যরকম লাগে। খুব বোঝালো যে বাবা দেখো, আমি যে ক্যাটাগরিটা বা যে গ্রেডটা আমি তৈরি করেছি, গ্রেডটাকে আমি কেন, তুমি কি চাইবে সেই গ্রেডটা আমার নেমে যাক? নেমে যাবে। নেমে যাক। যে পোস্টারটা তুমি তৈরি করেছো, এই পোস্টারটা কোয়ালিটি হয়নি। আচ্ছা, দেখো কোয়ালিটি পোস্টার কি, ওটা প্রচুর পার্টিতে যায় ওরা, মানে আমার মেয়ে মানে প্রোগ্রামে যাবার জন্য পয়সা পায়, হুম, পার্টিতে যাওয়ার জন্য পয়সা পায়, তো দেখালো দিস ইজ গুড, দিস ইজ হ্যাঁ, অনেক এস্টাবলিশড। মানে বাচ্চাদের থেকেও তো শেখার আছে, একদম। এটাই। যাই হোক, 1 ঘন্টা হয়ে গেল, দেখ তাড়াতাড়ি গেল 1 না, 1 ঘন্টা, ঘন্টা হয়ে 1 গেল। ঘন্টা হয়ে গেল। এখনো অবধি ইন্ডাস্ট্রিতে আসার পর ব্যাড মোমেন্টস বল, তারপরে তুই বলবি, নাকি তুই আগে বলবি? না, আগে বলিনি, তারপর বল। আমি বলবো। ব্যাড মোমেন্টস তো ওই কাজ রিলেটেডই, যেরকম সবাই বাহবা দিলে ভালো লাগে, সেরকম যদি কেউ নিজের পছন্দের কাজটা করানোর পরে তারপরে সেটা নিয়ে বদনাম করে যে এটা হচ্ছে না, বা বদনাম সেই অর্থে না, মানে আমাকে হয়তো ডাইরেক্ট বললো যে এটা ভালো লাগছে না, মানে সামনে থেকে হয়তো বলেছে যে হ্যাঁ ভালো হয়েছে করে দিলাম, বাট পরে গিয়ে বললো যে ওই দিন তো ওইটা ভালো ছিল না, এটা ভালো হয়নি, বা কেউ ওই টাকা পয়সা নিয়ে মানে সেগুলো নিয়ে জাজ করতে থাকে, এই জিনিসগুলো আমার বড্ড খারাপ লাগে। জাজ করতে থাকে মানে আমি এটা বলছি যে আমি এরকম মানে এরকমও কিছু ক্লায়েন্টকে পেয়েছি যারা হয়তো আমাকে বলছে যে আমার সেই সামর্থ্য নেই বা এরকম কিছু, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চলো আমি করে দিলাম, বাট আমি তার বাড়িতে গিয়ে বা যে লোকেশনটায় আমি যাচ্ছি কাজ করতে, তারপর আমি দেখছি যে ওনার কথার সাথে তার কোনো কিছু মিল মিলছে নেই, না। মানে আমি ভাবছি এটা কি, আমি ঠকে গেলাম।
মানে এই জিনিসটা খুব খারাপ লাগে যে মানুষ কাজ করানোর জন্য এরকম ভাবে, মানে সে তো সোজাসুজিও বলতে পারতো যে আমি এটা এফোর্ড করতে চাইছি না, বা আমার এটাই বাজেট, আমি এর বাইরে বেরোবো না, সেটাও তো স্ট্রিক্টলি বলা যায়। সেটা না বলে বাহানা করার কি প্রয়োজন পড়ে? কেন করে বাহানা? সেম আমাদের একটা মডেলের সাথে, মেকআপ আর্টিস্টের সাথে হয়েছিল। ফেসবুকে পোস্ট করেছিল 5,000 টাকায় বিয়ে বউ ভাত করে দিতে পারবে, যোগাযোগ করুন। তার নিচে কিছু না হলো 5,000 মানুষ লিখেছে আমি 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 দুনিয়ার লোক ছবি পোস্ট করছে, ছবি পোস্ট করছে, ছবি পোস্ট করছে। 5,000 রিচ হয়েছে, 5,000। 1 মাস 1.5 মাস পর মেয়েটা তার অভিজ্ঞতার কথাটা ফেসবুকে লিখেছে কি অভিজ্ঞতা? যে আমি ওনার বাড়িতে যাওয়ার পর দেখলাম ওখানে যে ড্রিঙ্কসের ফোয়ারা হয়েছে সেটাই 5-10 লাখ টাকা খরচা করা। আমি এত বড় বিয়ে বাড়ি আমার লাইফে প্রথম দেখলাম, যেখানে বাজেট মাত্র 5,000 টাকা, বিয়ে আর Makeup-এর বউ ভাত, জন্য। বিয়ে আর বউ ভাত। সেখানে ওকে অ্যাডভান্স দিয়েছে 200 টাকা, কাজের দিন দিয়েছে 2300 টাকা, 2,500 হয়ে গেল। 2,500। বউ ভাতের দিন এসে সাজিয়ে দিলে তবে কি আবার 2,500 টাকা দেবে? তার আর ইচ্ছা করবে সেকেন্ড দিন বউ ভাতে যাওয়ার জন্য, তো কিন্তু নিজের কমিটমেন্ট রাখার জন্য সে যাবে। না, সে দুটো কাজই করেছে। হুম। তো আমি তার নিচে একটা এত বড় লিখেছিলাম, যে লেখাটা এরকম লিখেছিলাম যে ভগবান এখানে তোকে ব্লেসিংস দিল আর ওর থেকে পুণ্যি কেড়ে নিল, ওর পুণ্যি কমিয়ে তোকে সেই পুণ্যির ভাগিদারটা করলো। হুম। তুই যে 5,000 টাকায় যে খাটনিটা দিলি, ভগবান তোকে 5 লাখ টাকার কাজ দেবে। আর ওনার অ্যাকাউন্ট থেকে এমনভাবে 5 লাখ টাকা কমবে যে উনি আফসোস করে চুল ছিঁড়বে। আর তুই এখান থেকে সব থেকে বেশি কি পেয়েছিস বলতো? সব থেকে বেশি তুই পেয়েছিস অভিজ্ঞতা। শিক্ষা। যে কোনো নেগেটিভ থিঙ্কিং থেকে, নেগেটিভ কাজ থেকে আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো অভিজ্ঞতা। খারাপ কিছু তো আমাদের অভিজ্ঞতাও দেয়, যেটা খারাপ ছিল, এটা খারাপ ছিল একদম। সেটা। আর আমার কিছু কিছু সময় মনে হয় যে যখন খারাপটা হয় তখন তো ওই সময় খুব আপসেট হয়ে যায়, যে মন খারাপ লাগছে, ওটা নিয়ে হয়তো বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা চলছে যে কেন এরকম হলো, কেন আমার সাথে। আমি এই কথাটা তো হামেশাই বলি যে কেন আমার সাথে এরকম হলো। তো ওই টাইমে আমার মা বলে যে শুধু তোর সাথে নয়, যখন এটা হয়েছে তার মানে জানবি যে ভালো কিছুও থাকবে। আমার মা এটা আমাকে বলে যে যেরকম মানে রাতের পরে দিন আসে না, তো রাতের ওই অন্ধকারটাকে কাটাতেই হবে, ওই অন্ধকারটুকু ধৈর্য ধরে কাটাতে হবে, তারপরে গিয়ে দিনের সূর্যটা দেখা যাবে। ভীষণ সত্যি তো কথা। সেই টাইমটা কভার করতেই হবে, সেই সময়টুকু আমাদের ধৈর্য ধরতে হবে। ওরকমই আমাদের জীবনে, কাজের ক্ষেত্রে বা সমস্ত কিছুতে যখনই খারাপ আসছে তার মানে জানতে হবে যে ওর পিছনে কিছুটা ভালো আছে। একদম। তো ওই কথাগুলো থেকে, মানে বাড়ি থেকে এইভাবেই সবার থেকে মোটিভেশন পাই। আর আমার দাদা আছে, আমার দাদাও আমাকে ভীষণ মোটিভেট করে সবকিছুতে। মানে কোনো কিছুতে এরকম হয় না যেরকম আগের দিন আপনার সাথে আমার যখন কথা হচ্ছিল, যে আমিও বলছিলাম যে ম্যাক্সিমাম ছেলেরা এটা চাই না যে মেয়েরা তাদের থেকে বেশি এগিয়ে যাক বা এরকম কিছু। কিন্তু আমি যেটা ফার্স্টের দিকে বলছিলাম যে আমি প্রথমে যখন কাজ শুরু করি বা কিছু, যে এই ফিনান্সিয়াল ব্যাপারটা বা কিছু, সেই টাইমে আমার বাবা মা আমাকে যেই সাপোর্টটা দিতে পারেনি, আমি কিন্তু আমার দাদার থেকে সেই সাপোর্টটা পেয়েছি। এটা আমি আজকে বলে না, মানে সারা জীবন এটার জন্য কৃতজ্ঞ থাকবো। আর বলে বেড়ানোর কিছু নয়, কিন্তু আমি ভীষণ গর্ববোধ করি যে আমার দাদা, আমি সবাইকে এটা বলিও ইনফ্যাক্ট, যে সব মানুষের মাথার উপর বলে না যে বাবা মায়ের হাত থাকে, আমার মাথার উপর 3টে হাত আছে, আমার মা, বাবা, দাদা। বাহ বাহ, ভেরি গুড। এই মানুষগুলো না থাকলে আজকে আমি যেখানে যতটুকু, এরা না থাকলে আমি কিচ্ছু নয়। আর যেখানে আমি এটাও ফিল করি যখন কিছু নেগেটিভ, মানে হয় না যে কথা বলতে বলতে তুই তো এটা পারবি না, আরে তুই এটা করিস না, এরকম যখন বলে না, আমি তখন প্লিজ 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 তোরা এরকম বলিস না, প্লিজ বল যে এটা হয়ে যাবে, প্লিজ বল এটা ভালো হবে, মানে এরকম বল যাতে আমার সাথে ভালোটাই হয়। আমার ভীষণ এটা মনে হয় যে আমার মা যেটা বলে দেয় না যে এটা হবে না, আমার কেন যেটা মনে হয় সেটাই হয়ে যায়। আর আমি মাকে ওই জন্য বলি তুমি প্লিজ ভালো কথা বলো, পজিটিভ বলো যাতে সেটা আমার সাথে হয়, তুমি নেগেটিভ কিছু বলো না যাতে আমার সাথে খারাপ কিছু না হয়।
তোর সাথে নেগেটিভ ঘটনা কি ঘটেছে বল এখনো অবধি? এখন অবধি দুটোই ঘটেছে আমার সাথে। দুটো? হ্যাঁ। দুটো? একটু জোরে বল তাহলে। ওই যে আমার সাথে স্কুলে হয়েছে এটা। হুম। আমি যাচ্ছি আমার বন্ধুকে টিফিন দিতে। আমার বন্ধু আমার অন্য বন্ধুকে নিয়ে যাচ্ছে ওখান থেকে, তাই জন্য আমার খুব বাজে লাগে। তারপরে আমার কাছে আসছে, বলছে সরি না, ভুল হয়ে গেছে। না ভুল হয়ে গেছে তো ওর কাছেই থাক, আমার কাছে এসে কি হয়েছে। তারপরের দিনকে আমার জন্য এনেছে পাস্তা, আমি খাইনি, আমি অন্য বন্ধুদের সাথে যেটা দিয়ে গলানো যাবে স্নেহাকে। জানিও পাস্তা আমি- ভক্ত। পাস্তা ভক্ত। ক্যান্টিন চলে গেছি বন্ধুদের সাথে। ও স্কুলে ক্যান্টিন আছে দাদা? হ্যাঁ আছে। ওখানে গিয়ে আমার ফেভারিট কুরকুরে ছিল, আমি নিয়েছি। আচ্ছা, তোদের স্কুলের ক্যান্টিনে কি পয়সা দিয়ে খেতে হয়? হুম। মানে পয়সা তোরা ক্যারি করতে পারিস? হ্যাঁ, আজ পর্যন্ত আমি টাকা নিয়ে যাইনি, আমার বন্ধুরাই আমাকে খাইয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরের দিনকে ও বলছে ম্যামকে, আমার টিচারকে বলেছে যে দেখুন আমার সাথে কথা বলছে না। ম্যাম বললো কেন বলছে না? বলে দুদিন আগে থেকে ঝগড়া হয়েছে তাই জন্য কথা বলছি না। কেন কি ও একবার বলছে আমি তোর ভালো বন্ধু, একবার বলছে আমি তোর ভালো বন্ধু নয়, তাই জন্য আমার সাথে আমি বন্ধুত্ব ভেঙে দিয়েছিলাম। আবার কদিন আমি 2 দিন স্কুল যাইনি, কেন কি আমার শরীরটা খারাপ ছিল। কল করিনি আমাকে, আমি ওকে কল করিনি, পাত্তাই দিই। স্কুলে গেছিল। তারপরের দিনকে ডান্স আছে, মানে সিসিকে আমার ডান্সে বলি, ডান্স করতে গিয়ে আমাকে 2বার ধাক্কা দিয়েছিল। আমি এমন ধাক্কা দিয়েছে যে ছিটকেই গেছে। এটা একটা হলো। আর একটা হয়েছে আমার মানে শুটে, আমাদের শুটে না আমি খুব মানে স্যাড ছিলাম, খুব দুঃখ ছিল আমার মনে। কেন কি আমি না সিঁড়ি থেকে নামছিলাম, আর কিছু না, বেশিক্ষণ হয়নি, তার আগেই না আমার বন্ধু আমাকে ধাক্কা দিয়ে চলে গেলাম। আর ধাক্কা দিল কি আমি পড়েই গেলাম। তাই জন্য তো আমি 2 দিন ধরে আমি দুঃখ ছিলাম যে আমি এত হালকা মেয়ে, আমাকে কি ধাক্কা দিচ্ছে আর পড়ে যাচ্ছি। তাই জন্য আমি এটা best আমি part. ব্যবস্থা করেছিলাম মোটা হবে এবার, কিন্তু মোটা মোটা হবি? হ্যাঁ, কিন্তু মোটা হলে আমার জামা আটবে না। শুধু সেটা না, মডেলিং করতে গেলে সেটাও জানি হয়। আমি মানে আমি এখন বডি শেমিং করতে চাই না, বাট তাও কি দরকার আছে এত সুন্দর ফিগার থেকে? আমি নিজে এরকম রোগা, আমি খুব অ্যাপ্রিশিয়েট করি যে হ্যাঁ রোগা থাকাই দরকার। রোগা হওয়ার জন্য মানুষ পয়সা খরচা করে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাই যে রোগা হওয়ার জন্য মানুষ পয়সা খরচ করে। আমাদের এটা গড গিফটেড। হাওয়া তো উড়িয়ে নিয়ে যেতে পারছে না। বন্ধু আর যখন ফেলে দেয় ঝড় হবে তখন কি করবি? খাটের সাথে বা ইয়ের সাথে বেঁধে দিবি, হাতটাকে বেঁধে দিবি, আর তুই একটা উড়ে না বন্ধু যাস। যখন ঠেলে দিচ্ছে তখন আরেকটা বন্ধুকে ধরে নিতে হবে। আরে তখন তো আমি আর ওই ছিলাম, ও আমাকে ধাক্কা দিয়ে চলে গেলাম, নিচে পড়ে গেছি ততক্ষণ। ঠিক আছে, এখান থেকে তোর অভিজ্ঞতা কি হলো? যে যখন ধাক্কা দিতে আসবে তখন আস্তে করে সরে যাবো, সেও ধাপাস করে পড়ে যাবে। ব্যাস। আমার বন্ধুর সাথে আমি কথাই বলি না, কেন কি ওর সাথে যখনই আমি কথা বলি তখনই আমাদের ঝগড়া হবে যাবে। হুম। একবার হয়েছিল চটি নিয়ে মারপিট হয়েছিল। চটি? হ্যাঁ, এরপরে যখন দেখবি ওর সাথে কথা বললে ঝগড়া হয় তো ওকে বলবি ভাই আয় একটু ঝগড়া করি, অনেকদিন না কথা মুখটা বলার ঠিক আগেই নেই। ঝগড়া করে আয় একটু নেব। ঝগড়া করি। তাহলে দেখবি ঝগড়া যদি করিস, করার জন্য ডাকিস, তখন দেখবি ঝগড়া করবে না। বলবি আয় ঝগড়া ওর করি। সাথেই আমার ভালো বন্ধু, ওই আমাকে মানে সব দিক থেকে বাঁচায়। মানে ভাবো আমাকে একটা বন্ধু আমাকে চেল্লাচ্ছে, ও বলছে ও মেরে দিল, আমাকে বাঁচাতে আগে ও মেরে দিল ওকে। তার জন্য দুর্গাপুজো তো ঘটনা ঘটেছিল। প্রোটেক্টিভ। হ্যাঁ, আমাদের চটি নিয়ে মারপিট হয়েছিল। আমার চুলে যে ক্লিপটা ছিল সেটাই ভেঙে গেছিল মারপিটের জন্য। তার জন্য ওকে আমি মাটিতে ফেলে দিয়েছিলাম। ওর যে সাদা জামা ছিল, সাদা জামাটাকে পুরো নোংরা হয়ে গেল। ওর মা আমাকে বকছিল, আমি বললাম ও আমাকে মারলো তাই জন্য আমি ওকে মেরে দিলাম। একদম ঠিক তো? একদম, হ্যাঁ, একদম। একদম। তারপরে আমরা পুজো দিতে গিয়ে না আমাকে জলে ধাক্কা দিয়ে দিল, আমার পুরো জামাটাই ভিজে গেল। আর রাস্তার জমা জলে না তার মানে পুকুর জলে। এভরি অ্যাকশন গেট না, অপোজিট না। রিয়াকশন। যেটা আমি করব সেটা আমার কাছে রিটার্ন আসবে, ব্যাপারটা সেটা। ও যদি তোর সাথে খারাপ ব্যবহার করে, ওর কাছে খারাপ ব্যবহার রিটার্ন আসবে। কিন্তু আমরা দুজন ঝগড়া যতই করে নিই, কথা বন্ধ করা ছাড়বো না আমরা, ব্যাস আর বন্ধুত্ব ভাঙা ছাড়বো। ব্যাস। ও হচ্ছে আমার মানে ও খুব কমই আসে, ওটা ওই যেখানে আসে ওটা হচ্ছে ওর দিদার বাড়ি, সেখানেও আসে। আচ্ছা। আর ওর আসল বাড়ি হচ্ছে কলকাতাতে। আমি যাইনি কোনোদিন ওর বাড়ি, কিন্তু বলে তুই আয়। আমি যাবো না, কিন্তু ও আমাকে মানে হোলিতে আসে। বলতো কলকাতা কত বড়? কি জানি,
কোথা থেকে কোথায় কলকাতা জানিস? আমি কি জানি? তা তুই কলকাতায় থাকে বললি কেন? কলকাতায় তো থাকে। কলকাতা মানে কত বড় এক্সাক্ট বলতো? লোকেশনটা কোথায়? লোকেশন বলতে হবে। গড়িয়া, শ্যামবাজার, দক্ষিণ না না, আলিপুর। আরে নাম ছিল ভুলে যাই হোক নাম কলকাতা। ছিল। হ্যাঁ কলকাতা। কলকাতাতে থাকে কিন্তু আমি নাম জানি না। ওই বাবার নাম জানি না বাবা। পৃথিবীর তখন মধ্যে কলকাতায়। কোথাও একটা কলকাতা, এবং সেই কলকাতায় থাকে স্মেরার বন্ধু। তাই তো। বলতেছে ও কলকাতা থাকে, আর ওর মাও বলছে কলকাতা থাকে, কিন্তু নাম বলেছিলাম ভুলে গেছি, সেটা আমার ভুল। না না, ভুল না, এখন তো মেমোরিটা ছোট, ওই জন্য এত কিছু ধরছে না। মেমোরিটা আস্তে আস্তে না, বড় হলে এখন তখন মেমোরি এখন যে মেমোরিটা সেটা ফ্রেশ মেমোরি। হ্যাঁ, যখন বড় হবে তখন তো আগে মেমোরি থেকে জ্যাম অনেক হয়ে কিছু যাবে। লোড হয়ে থাকছে। মেমোরি জ্যাম হয়ে যাবে, এখন মনে থাকবে, পরে মনে থাকবে। এবং সব বাচ্চাবেলায় পড়াশোনায় ভালো থাকে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে পড়াশোনা অনেক সময় খারাপ হয়, তখন তো হ্যাঁ, মাথা। আরো বেশি অনেক কিছু ঢুকে যাচ্ছে মাথার মধ্যে। যাই হোক, আমাদেরকে আর স্যার, আমার একটা ছোট্ট কথা, আমি একটা ছোট উপহার এনেছি আপনার জন্য, সেটা একটু দিতে পারি আপনি? একদম। এটা আমার তরফ থেকে আপনার জন্য। আপনি খুলে দেখুন, বলুন আপনার পছন্দ হয়েছে কিনা। পছন্দ তো হবেই, পছন্দ না হওয়া নিয়ে কোনো কথা নেই। এখানে ধরো না, গিফট যদি এতক্ষণ ধরে খুলতে হয় কত কষ্ট বলতো। এই তো এটাও ইউজ করছি। এসে গেছে। ভেরি গুড। দেখান আপনার দর্শকদের ইয়েস, কেমন হয়েছে। দারুণ 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 দারুণ। তো এটা আমার মা দেখলে আমার মা নিয়ে নেবে। আমাদের ঠাকুর ঘরে গেলে দেখতে পাবি রাধাকৃষ্ণের ওপরে অনেক কিছু আছে। আমি তো বললাম প্যাকেজ শুটে তো আপনার সাথে দেখা হয়নি, এবং যতটুকু কথা হয়েছে আমি বুঝতে পারিনি যে আপনার পছন্দ কিরকম হতে পারে। মানে হয় না যে কারোর কারোর পছন্দের হয় স্বাদ না। একটু আলাদা, তো সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু আমার এটা পছন্দ হয়েছে তাই আমি নিয়ে এসেছি। কোনখানে রাখলে ওকে পুচকে লাগবে না, যে নিচে রাখলে পুচকে লাগবে না, এইখানে রাখলে পুচকে লাগবে না। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। যাই হোক, আমাদেরকে শেষের দিকে যেতে হবে। তোর জন্য আমাকে একটা প্রশ্ন করতে পারবি। এরকম তো কিছু আমি ভাবিনি। ভাবিসনি, দুজনকেই বললাম। আমি যখন প্রশ্ন করলাম, আমাকে একটা প্রশ্ন তোরা করতে পারবি। আমি প্রশ্ন করতে চাই যে আপনি এখন যে কাজটা করছেন, মানে এটার মোটিভেশন আপনি কিভাবে, কার থেকে পেলেন, আর কিভাবে এলেন, একটু ছোট করে বলুন। জার্নিটা তো অনেক বড়, সেই জন্য বললাম যে ছোট করে বলুন। আমার জন্ম থেকেই আমি বিবেকানন্দ পড়ে বড় হয়েছি। তো ছোটবেলা থেকেই আমার মধ্যে একটা ব্যাপার আছে, মানুষের সেবা করা, মানুষের উপকার করা। আমার দ্বারা যাতে মানুষের উপকার হয় সবসময়, এটা সবসময় করা। তো সারা জীবনই উপকার করেই এসেছি। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির বাড়িরই ছেলে, মানে আমার বাবা একজন বিশাল বড় সেলিব্রিটি। এই ঘরে এই জায়গাটায় হেন কোনো বাংলা সিনেমার সুপার সেলিব্রিটি আসেনি এমন হয়নি। সবাই এই ঘরটার মধ্যে এসছে, এখানে রিহার্সাল হতো। আচ্ছা, তো বাট আমার ইন্টারেস্ট ছিল না, ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল না। 2014 সালে রুমা ম্যামকে মেকআপ আর্টিস্ট প্রফেশনে প্রমোট করতে গিয়ে আমি একটা জগতে এন্টার করি। আমার মেন কাজটা হলো প্রচুর মানুষকে স্বনির্ভর করা। ক্ষমতা ভগবান একটু 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 করে কেড়ে নিচ্ছে, মানে ক্ষমতা মানে হচ্ছে অর্থনৈতিক ক্ষমতা। অলরেডি এই 13 বছরে
2 কোটি টাকা আমি খরচা করে ফেলেছি এই ইন্ডাস্ট্রির জন্য, 2 কোটি। তবে গিয়ে এই 1,15,600 মেম্বার তৈরি হয়েছে, তবে গিয়ে এতগুলো ছেলে মেয়ে যারা আমাকে চেনে তারাও, যারা আমাকে চেনে না তারাও। আমি একটা জাস্ট ছোট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন না যে কেড়ে নিয়েছে, আমার মনে হয় ভগবান কেড়ে নিয়ে অনেক কিছু দিয়েছেন, হ্যাঁ, অনেক কিছু দিয়েছেন। মানে আমি যেরকম ভাবে পয়সা খরচা করছিলাম তাতে কুবেরের ধনও শেষ হয়ে যায়। মানে এই যে 2 কোটি টাকা যদি আমার কাছে এখন চলে আসে, তাহলে আমি আবার কি করব? আবার প্রচুর চ্যারিটি করব, প্রচুর চ্যারিটি করব। ওই খানিকক্ষণ আগে তোকে বললাম না যে তুই গিয়ে দেখলি ক্লায়েন্টের বিয়েতে, গিয়ে দেখলি তার সব কিছুতে খরচা করেছে, শুধু মেকআপে করছে না। এটাও তাই, আমি প্রচুর মানুষকে হয়তো হেল্প করে দিয়েছি, তাকে হয়তো দিয়েছি যার প্রয়োজন ছিল তার না। কাছে হয়তো প্রয়োজন ছিল না, এরকমও দেখেছি। হুম, হুম। তার জন্য হয়তো আমার লস কিছু হয়নি, কিন্তু তার সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে। সম্পর্কটা কিরকম? খারাপ হয়ে গেছে। কেউ যদি মিথ্যে কথা বলে কিছু নেয়, তখন সে তো তার মনের ভেতর তো সে জানে যে আমি মিথ্যে কথা বলে নিয়েছি, সে আমার সঙ্গে যোগাযোগ করা কমিয়ে দেয়, আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দেয়। এবং জানতে পারার পরে তার উপর থেকে বিশ্বাস ভরসাটা চলে যায়। যদিও আমি একটা এমন মানুষ, আমার যে শত্রু, পরম শত্রু, প্রত্যেকটা মানুষের প্রফেশনেই তো আছে, আমি সেই মানুষটাকেও নেগেটিভ দেখি না, সবাইকে পজিটিভই দেখি। যেটাই মানুষকে শেখাই যে শান্ত থাকো, তোমাকে কে কি বললো সেটা নিয়ে ভেবে লাভ নেই, শুধু কাজ করতে হবে, আমাদের পেছনে তো মানুষ কথা বলবেই, সেটা নিয়ে ভাবলে চলবে না, কুল থাকো, কেউ তোমাকে 1000টা খারাপ কথা বলুক, জাস্ট একটা মিচকি হেসে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকো, একটা মিচকি হাসি দাও, চলে এসো। সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ভাই কি হলো এটা, আমি কিছু বলছে না কেন? সাইলেন্স থাকাটা, সাইলেন্ট থাকাটা একটা বিশাল জরুরি, বিশাল জরুরি। যেটা মানুষকে, যেমন রাগ দিয়ে বড় কিছু করা যায় না, বড় কিছু অ্যাচিভ করা যায় না, কিন্তু শান্ত থেকে রেগে থাকলে আমরা ভুল সিদ্ধান্ত নিই। ভুল সিদ্ধান্ত নেই। আমিও নিয়েছি, আমিও পৈতে পুরনো বামন, আমিও প্রচুর জীবনে রাগের জন্য প্রচুর ক্ষতি করেছি নিজের, কিন্তু একটা সময় তো নিজের রাগ না ছাড়তে পারলে এই মানুষকে বোঝাবো কি করে। সেবা করে আসছি, এবং ইচ্ছে তো এরকমই আছে যে আমৃত্যু এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে দিয়ে তবেই যেন ভগবান আমাকে উপরে নিয়ে যায়। অ্যাটলিস্ট ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে যাতে জায়গাটা ভালো জায়গায় দাঁড় করাতে পারে, এই ইচ্ছেটা নিয়েই সারাটা দিন কাজ করি। এটা আপনার বিরাট প্রচেষ্টা এবং অনেক মানুষের উপকার হচ্ছে, আমি নিজে উপকৃত হচ্ছি, খুব ভালো। দেখা যাক ভগবান আমাকে। নিশ্চয়ই নিশ্চয়ই ভগবান আশীর্বাদ করছেন। এই যে আমি বললাম না যে আর্থিক পরিমাপটা, মানে অর্থের পরিমাণটা দেখে মাপা যাবে না, কিন্তু এই যে এত মানুষের ভালোবাসা, এগুলো তো কাউন্টলেস। মানে আমার এখন কন্ডিশনটা এরকম হয়ে অর্থটা আমি যাচ্ছে, কাউন্ট করতে পারবো, কিন্তু যেটা আমি পাচ্ছি, ভালোবাসা, অ্যাচিভমেন্ট, সেগুলো তো কাউন্টলেস। এখন ভগবানের কন্ডিশন আমার সাথে চলছে কিরম বলতো, ঠিক এই ছবিটার সাথে আমার সম্পর্কটা, আমার দিকে পিছন দিক ঘুরে আছে। তবে হ্যাঁ, সামনেটা কিন্তু না, না, ওনাকে আমি দেখতে পাচ্ছি ভগবান- ক্যামেরা দিয়ে। ভগবান সব দিক থেকে দেখতে পায়। ঠিক, ভগবান আমাকে ক্যামেরার মাধ্যম দিয়ে দেখাচ্ছে, বলছে ক্যামেরাটাই তোর জগৎ। না, হয় না যে কিছু কিছু মানুষজন নেগেটিভ কথা বলা উচিত না, তাও মানে কিছু কিছু মানুষ হয় না যে ভাবছে যে আমি তো ওর আড়ালে গিয়ে, এরকম হয় না যে দু রকম টাইপের, যে আমার সামনে এক রকমের কথা বলছে, আমার পিছনে থেকে আরেক রকমের বলছে, যেরকম আমি তখন বুঝতে পারছি না, কিন্তু 2 মাস 4 মাস 2 বছর 10 বছর পরে গেলেও তো আমার কাছে ক্লিয়ার থাকবে ব্যাপারটা। তো ওরকমই, আর সেও তো সেটা লুকাতে পারবে না, মানে যেটা মিথ্যে বলেছে সেখান থেকে তো এড়িয়ে যেতে পারবে না। তো সেরকমই আমার মনে হয় না যে, আমি এটা বিশ্বাস করি যে ভগবানের থেকেও আড়াল করা যাবে না। আমি ভগবানের ওনাকে থেকে আড়াল করা পিছন কিছু দিকে যাবে না। ঘুরে দাঁড়িয়ে কিছু একটা বলে দিলাম, সামনে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ করছি, আর পিছনে ঘুরে গিয়ে তার নামেই বদনাম করছি, একদম। তিনি সবটাই শুনতে পাচ্ছেন, সবটাই দেখতে পাচ্ছেন, সবটা তার হাতে। আর আমি ভীষণ বিশ্বাস করি যে সমস্তটাই তার ইচ্ছাতে, মানে আজকে আমি, আপনি আর স্মেরা আমরা এখানে, সেটাও তার ইচ্ছাতে, এবং এর পরে কি হবে সেটা আমি জানি না, আপনি জানেন না, কিন্তু তিনি জানেন। একদম। যাই হোক, আমাদের কাছে আর 2 মিনিট সময় আছে। ফ্যাশন ইন্ডাস্ট্রির
ছেলে মেয়েদের জন্য তোর একটা 1 মিনিটের স্পিচ, আর তুই তোর স্কুলের বন্ধুদের জন্য 1 মিনিটের স্পিচ। আগে স্মেরা। আগে স্মিতা। না আগে তুমি বলো তারপর। এবার আমি সবকিছুতে আগে বলেছি, এবার ছোট জনকে আগে স্পেস দেওয়া হলো। বলো। আমি বলতে চাই কি যতটাই হোক আমার বন্ধু আমাকে সবসময় সাপোর্ট তো করেই, কিন্তু কোনো কোনো সময় আমাকে মানে ছেড়ে দেয়, আমাকে নিজে হালেই ছেড়ে দেয়। আমি বলি যে আমার পেছনে থাক, ও আমার পেছনে থাকে না, ও আমাকে ছেড়ে চলে যায়। সামনে থাকে। সামনেও থাকে না, আমার পেছনে ছেড়ে চলে যায়। কিন্তু আমার যে অন্য বন্ধু সে আমার পাশে থাকে, সে আমার জায়গা ছাড়বে না, সে আমিও জায়গা থাকবো না, ও আমার জায়গা ছাড়বে না। তাদের উদ্দেশ্যে কি বলবি সেটা বল। এটাই চাই যে যতক্ষণ আমরা যে স্কুলে পড়ছি ততক্ষণ বন্ধুটা ভালোভাবেই থাকুক। স্কুল অব্দি ব্যাস। হ্যাঁ, আর যদি হতে পারে তবে বন্ধুত্ব ভেঙে যাবে, কেন কি মানে 2 মিনিট অন্তত আমাদের ঝগড়া করবেই করবে। তাই জন্য যদি স্কুল থেকেও বড় যদি সময় কাটে তাহলে আরো ভালো, ব্যাস আর কিছু না। তুই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তো আমি খুব কম সময় এসেছি, আমি বাকিদের উদ্দেশ্যে কী বা বলতে পারি, কিন্তু আমার এইটুকু বলবার বা বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে সৎ পথে থেকে কাজটা করি, এবং চলো আমরা সবাই মিলে সৎ পথে থেকে কাজ করি এবং সঠিকভাবে কাজ করি। মানে ওই একে অন্যের নামে বদনাম করা বা ও কি করছে সে কি করছে এটা বলা বা একজন আরেকজনকে হিংসে করা, এই সমস্ত না করে আমরা যদি পজিটিভলি কাজটা করি তাহলে ইন্ডাস্ট্রিটাকে, আমার মনে হয় যে আমি অন্যকে যখন করছি না, একটা জিনিস হয় না যে ওপরের দিকে কাদা ছেটালে নিজের দিকে কাদাটা আসে, এবং কাদাটা আমার গায়েও আসবে। আমি ছেটাতে চাইলে, আমি পাশের জনকে যখন ছেটাতে চাইছি না, তখন সেটা আমার গায়ে 1 ফোঁটা হলেও আসবে। তো ওই কাদা ছিটাছিটি না করে বরং আমরা ফুল ছড়াই, তাহলে সেটার স্মেল সবার মধ্যে ছড়িয়ে পড়বে। ভেরি গুড, নাইস। যাই হোক, শেষ করতে হবে, আবার দেখা হবে শনিবার দিন আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন একজন অতিথিকে নিয়ে। এবার থেকে আবার আমাদের কফি উইথ জেডি প্রতি বৃহস্পতিবার আর শনিবার দিন কন্টিনিউ হবে। বাই। আজ শেষ করছি। বাই। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।